আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বাংলাদেশ অডিও বুক। আপনাদের সাথে আছি আমি অনন। আজকে থাকছে সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডারের ৫ম পর্ব। পরাজয়ের জন্য সেনাবিন্যাস। নভেম্বরের শেষ দিকে জেনারেল নিয়াজির পুরোদস্তুর যুদ্ধ লড়ার দাবির সাথে তার ফৌজের বিন্যাসের ধরন ছিল পরস্পর বিরোধী। তারা যেভাবে ছোট ছোট দলে ভাগ হয়ে সীমান্ত বরাবর সন্নিবিদ্ধ ছিল তা দেখে মনে হয় তাদের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র বিদ্রোহীদের অনুপ্রবেশ বা ভারতীয়দের আক্রমণ হচ্ছে কিনা তা দেখা। যদিও এই যুদ্ধ অপরিহার্যরূপে ভিন্ন ধরনের সেনাবিন্যাসে দাবি করছিল, জেনারেল নিয়াজির সামনে সেনাবিন্যাসের যে বিকল্পগুলো ছিল সেগুলো পরীক্ষা করে দেখার আগে তাকে যে এলাকা প্রতিরক্ষা করতে হতো তা মনে হয় আমাদের বিবেচনা করে দেখা দরকার। পূর্ব পাকিস্তান, যা পশ্চিম পাকিস্তান থেকে ১৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, তিন দিক থেকে শত্রু ভাবাপন্ন ভারতীয় এলাকা দিয়ে ঘেরা ছিল। চতুর্থ দিকে ছিল বঙ্গোপসাগর, যেখানে সহজেই ভারতীয় নৌবাহিনী কর্তৃত্ব করতে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারত। শুধু দক্ষিণ পূর্ব সীমান্তের একটি ছোট প্রান্ত বার্মার দিকে উন্মুক্ত। এই উন্মুক্ত এলাকা বরাবর অবস্থিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি ছিল একটা পাহাড়ি এলাকা, যেখানে জঙ্গল, মিজো ও বন্যপ্রাণীদের কর্তৃত্ব ছিল। অনুপ্রবেশ ও অভ্যুত্থান ছাড়া এটি কোনো সামরিক অপারেশনের জন্য উপযুক্ত ছিল না। প্রদেশের বাকিটুকু পলিমাটি দিয়ে তৈরি, যা উন্মুক্ত যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র আর মেঘনা দিয়ে ৪টি প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত ছিল। প্রতিটি অঞ্চল আবার অসংখ্য নদী-নালা দিয়ে আড়াআড়িভাবে ভাগ করা ছিল, যেন কোনো শিল্পীর তুলির আঁকাবুকি। নদী-নালার মাঝের টুকরো জমিগুলো ঢাকা ছিল গাছের ঘন পল্লব, ঝোপঝাড় আর ফসল দিয়ে। এর পাশাপাশি দুটি ভয়ঙ্কর বন ছিল, দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন আর উত্তরে টাঙ্গাইলের কাছে মধুপুর। জলবায়ুগতভাবে পূর্ব পাকিস্তান ছিল খুবই সহনীয়, শুধু বর্ষাকাল ছাড়া, যেটি আনুষ্ঠানিকভাবে মের মাঝামাঝি থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে গিয়ে শেষ হতো। বাস্তবে বৃষ্টি আরও ১ মাস আগে শুরু হয়ে আরও ১ মাস পর শেষ হতো। কদাচিৎ এই প্রদেশটিতে বন্যা তার বার্ষিক সফরের সুযোগ হারাত। এরা বিশাল এলাকা প্লাবিত করে একমাত্র নৌপরিবহন ছাড়া বাকি সব ধরনের যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত করে দিত। এমনকি যখন বন্যার পানি নেমে যেত আর স্বাভাবিক সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হতো, তখনও পথগুলো ভেসে থাকত, যার ফলে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তা সামরিক কার্য চালানোর জন্য অনুপযুক্ত থাকত। নদীমাতৃক অঞ্চলগুলোর দীর্ঘ মৌসুমী বন্যার ফলে ভারতের উপরও কিছুটা বাধার সৃষ্টি করেছিল। তারা গ্রীষ্মের সময় বজ্রের ঝলকানি প্রচারণা চালাতে পারেনি। যা হোক, তারা এই সময়টিকে দীর্ঘ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ফৌজকে শারীরিক ও মনোবলের দিক দিয়ে পরাস্ত করার কাজে লাগিয়েছিল। এর মধ্যে তারা নিজেদের সামরিক যন্ত্রেও তেল দিয়েছে, আর পূর্ব পাকিস্তানের চারপাশে নতুন ফৌজের ৮টি ডিভিশন নিযুক্ত করেছে। পাকিস্তানিদের যশোর সেক্টরের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ২ নং কোরের অধীনে ২টি ভারতীয় ডিভিশন নিযুক্ত করা হয়, যেখানে উত্তরবঙ্গের বিরুদ্ধে অপারেশন চালানোর জন্য ২৩ নং কোরের অধীনে আরও ৩টি ডিভিশনকে চিহ্নিত করা হয়। এটি করা হয় কারণ প্রদেশের উত্তর-পশ্চিম অংশকে যোগ করে নেয়ার জন্য দক্ষিণে গঙ্গা আর পূর্বে যমুনা দিয়ে সীমা নির্দেশ করে। পাকিস্তানিদের উত্তর সীমান্তের মাঝামাঝি ছিল তাদের ১০১ কমিউনিকেশন জোন, যাকে ফাইটিং ফরমেশনে রূপান্তরিত করা হয় ও একজন মেজর জেনারেলের অধীনে রাখা হয়। পূর্ব দিকে ৪ নং কোরের অধীনে ৩টি ডিভিশন নিযুক্ত করা হয়। ৮টি ডিভিশন ও একটি কমিউনিকেশন জোন নিয়ে গঠিত এই ৩টি কোরের কাছে অস্ত্রশস্ত্র ও আর্টিলারির পূর্ণ শক্তি ছিল। তাদের ১০টি মিডিয়াম ও ৪৮টি ফিল্ড রেজিমেন্ট ছিল। পরবর্তীতে সেগুলো বাড়িয়ে যথাক্রমে ১২টি ও ৭টি রেজিমেন্ট করা হয়। ভারতীয় আর্টিলারির মধ্যে ছিল ১৩০ রাশিয়ান বন্দুক, যা ৩০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যকেও তাক করতে পারত। তাদের অস্ত্র সম্ভারের মধ্যে আরও ছিল টি-৫৫ ট্যাঙ্কের একটি রেজিমেন্ট, আর পিটি-৭৬ ও শারম্যান ট্যাঙ্কের প্রত্যেকটি ২টি করে রেজিমেন্ট। এর সাথে তাদের ছিল পিটি-৭৬ ট্যাঙ্কের ২টি স্বতন্ত্র স্কোয়াড্রন আর ২টি ব্যাটালিয়ন বহন করার মতো যথেষ্ট অস্ত্রসজ্জিত সেনাসদস্য বহন করার মতো বাহন। তাদের বিমানবাহিনী শক্তির মধ্যে ছিল মিগ-২১ ইন্টারসেপ্টর, ক্যানবেরা বোম্বার, নেট গ্রাউন্ড সাপোর্ট এয়ারক্রাফট ও এসইউ-৭ ফাইটার বোম্বার এর ১০টি স্কোয়াড্রন। তারা পূর্ব পাকিস্তানকে ঘিরে এক বিশেষ এয়ারফিল্ড নেটওয়ার্ক বসিয়েছিল, যাতে এই এলাকায় আক্রমণাত্মক অপারেশন চালাতে পারে। তারা অনেকগুলো পরিবহন বিমান ও হেলিকপ্টারও জড়ো করেছিল, যাতে পূর্ব পাকিস্তানের আঁকাবাঁকা নদীগুলো আকাশপথে পাড়ি দিতে পারে। ভারত তার ইস্টার্ন থিয়েটারের জন্য একটি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার টাস্ক ফোর্স তৈরি করেছিল। এরকম একটি ক্যারিয়ারের বিক্রান্তের ছিল ৬টি অ্যালাইজ, ১৪টি সি হক
আর ২টি সি কিং। এর পাশাপাশি ৩টি ডেস্ট্রয়ার ও ফ্রিগেটের একটি প্রহরী দল। টাস্ক ফোর্সে ৪টি যুদ্ধজাহাজ, ২টি ডুবোজাহাজ, ১টি মাইনসুইপার, ৫টি গানবোট ও ৩টি ল্যান্ডিং ক্র্যাফটও ছিল। পূর্ব পাকিস্তানে সম্পূর্ণ নৌপথ আটকে দেবার ক্ষমতা এই ফোর্সের ছিল। এর পাশাপাশি ভারতের একটি প্যারাট্রুপস ব্রিগেড ও ৩টি ব্রিগেড দল ছিল। তার সম্পদের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের ২৯টি ব্যাটালিয়ন ও ১,০০,০০০ শক্তিশালী মুক্তিবাহিনীকেও গুনতে হবে। আর পূর্ব পাকিস্তানে ৭৫ মিলিয়ন মানুষের কথা যতদূর বলা যায়, তারা সাধারণভাবে পাকিস্তানিদের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে গিয়েছিল, যা শত্রুদের মধ্যে মূল্যবান সাহায্য হিসেবে প্রতীয়মান হতে পারত। পাকিস্তানিদের দিক থেকে এই বিশাল ভারতীয় বাহিনীর বিরুদ্ধে লড়তে তাদের ছিল হালকা অস্ত্রে সজ্জিত ৩টি পদাতিক ডিভিশন, F-86 স্যাবরের একটি স্কোয়াড্রন আর ৪টি গানবোট। এই সামরিক শক্তির পাশাপাশি পাকিস্তানিদের ছিল প্রায় ৭৩,০০০ আধাসামরিক সদস্য, যাদের মধ্যে ছিল ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সেস, স্কাউট, মুজাহিদ ও রাজাকারেরা। কিভাবে এই শক্তির সর্বোচ্চ সুবিধা নিতে পারি তার অনেকটাই নির্ভর করছিল শত্রুর অভিপ্রায় সঠিকভাবে নিরূপণ করার উপর। পূর্ব পাকিস্তানে ভারতের উদ্দেশ্য কী ছিল? আজ এই প্রশ্নটা মূর্খের মতো মনে হচ্ছে। আর উত্তরটাও পুরোপুরি স্পষ্ট। কিন্তু ১৯৭১-এ পাকিস্তানি সমরবিদদের অনেকেই ধারণা করেছিল যে ভারতের লক্ষ্য খুব বেশি উঁচু নয়। তারা শুধু বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য একটি বিশাল এলাকার ভূমিখণ্ড দখল করতে চায়, যাতে তারা বাংলাদেশ সরকারের সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে পূর্ব পাকিস্তানে নিয়ে আসতে পারে। আর তাদের স্তূপীকৃত উদ্বাস্তুর বোঝাটি স্বাধীন এলাকায় স্থানান্তরিত করতে পারে। এটি হবে পাকিস্তানের জন্য একটি নিত্য যন্ত্রণা, ভারতের জন্য অনেকখানি স্বস্তি। সমরকৌশলের অনুমানের ভিত্তিতে পাকিস্তানিরা এটুকুই বই বের করতে পেরেছিল। এজন্য ফৌজরা এই বিশাল এলাকার ভূখণ্ডটি বিদ্রোহী বা তাদের পৃষ্ঠপোষকদের তুলে দিতে অস্বীকার করার জন্য নিযুক্ত ছিল। তারা এই ভূমিকা প্রায় ৮ মাস ধরে পালন করেছিল, আর এর জন্য পুরো কৃতিত্বের দাবি রাখে। কিন্তু এই সময়ের মধ্যে ভারত কোনো বিশাল এলাকা কেটে নেয়ার জন্য তাদের শক্তিশালী যুদ্ধযন্ত্রকে লেলিয়ে দেয়নি। তারা জানত এর অর্থ দাঁড়াবে পুরোদস্তুর যুদ্ধ, আর তারা এমনটি চায়নি যতক্ষণ না তারা কোমর বেঁধে প্রস্তুত হয়। এজন্য তারা সীমিত লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছিল, যার মধ্যে ছিল বিদ্রোহীদের সহায়তা করা, পাকিস্তানিদের ফৌজকে পরাজিত করা, আর আক্রমণের পাদভূমি প্রতিষ্ঠা করা। যদিও শুরুতে ইস্টার্ন কমান্ডকে দেয়া মিশন ছিল পূর্ব পাকিস্তানকে রক্ষা করা, কাগজে কলমে এই মিশন অপরিবর্তনীয় ছিল। আর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার আবারও সেই কাগজে কলমেই তা পালন করতে কঠোর পরিশ্রম করছিল। পূর্ব পাকিস্তানকে সর্বোচ্চ কতখানি ভালোভাবে রক্ষা করা যায়, এই ছিল একটি প্রশ্ন, যা জেনারেল নিয়াজি ও তার পূর্বগামীদের মন বিচলিত করে রেখেছিল। বিভিন্ন সময়ে ৪টি কৌশলগত পরিকল্পনা প্রস্তাব করা হয়েছিল। নিয়াজি সবচেয়ে ভালোটি বেছে নিয়েছিলেন কিনা তা নির্ধারণ করতে সেগুলো প্রত্যেকটি সংক্ষেপে আলোচনা করার যোগ্যতা রাখে। পূর্ব পাকিস্তানকে রক্ষা করার একটি পথ ছিল ঢাকাকে রক্ষা করার প্রতি মনোযোগী হওয়া, যা পূর্ব প্রদেশের নিয়তি নির্ধারণ করবে। ঢাকা রক্ষার কাজটি ৩টি বড় নদীর তীর ধরে সবচেয়ে ভালোভাবে বন্দোবস্ত করা যাবে: গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র, যা একটি কৌশলগত ত্রিভুজের সীমানা তৈরি করে, সাধারণভাবে যাকে ঢাকা বল বলা হয়। এই কৌশলে ২টি সুস্পষ্ট ক্ষতিকর দিক ছিল। প্রথমত, এর অর্থ ছিল বলের বাইরে অবস্থিত সমস্ত এলাকা: যশোর, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, রংপুর, সিলেট, ভৈরববাজার, কুমিল্লা, চট্টগ্রাম, প্রতি ইঞ্চির জন্য যুদ্ধ ছাড়াই শত্রুর হাতে সমর্পণ করে দিতে হবে। দ্বিতীয়টি, আমাদের প্রতিরক্ষার পরিধি কমিয়ে আনার ফলে আমরা ভারতকে তাদের ৮টি ডিভিশনের অন্তত ৪টিকে পশ্চিম পাকিস্তান সীমান্তে সরিয়ে নেয়ার সুযোগ দিয়ে দিব, যেখানে ইতিহাসে প্রথমবারের মতো আর সম্ভবত শেষবারের মতো আমরা শক্তির ক্ষমতার দিক দিয়ে কাছাকাছি ছিলাম। এটা আর বলা লাগে না যে পশ্চিম পাকিস্তান সীমান্তের পরিস্থিতি যতটা সম্ভব অনুকূলে রাখা দরকার ছিল, কারণ পূর্ব পাকিস্তান রক্ষার মূলমন্ত্র ছিল পশ্চিমে। পূর্ব পাকিস্তানের রক্ষকদের সামনে দ্বিতীয় যে পথটি খোলা ছিল তা হলো সীমান্তে ফৌজ নিয়োগ করা ও ক্রমে তা প্রত্যাহার করে ঢাকা বোলের দিকে নিয়ে আসা। এটি একটি যুক্তিসম্মত কৌশল ছিল, কিন্তু একটি বড় বিষয় একে অকার্যকর প্রমাণিত করল। দিনের বেলা আকাশপথে শত্রুদের কর্তৃত্ব আর রাতের বেলা বিদ্রোহীদের তীব্র সক্রিয়তা সীমান্ত থেকে বোলের দিকে সেনা প্রত্যাহার করাকে অসম্ভব করে তুলবে। তৃতীয় বিকল্প পথটি ছিল অস্থাবর যুদ্ধবিগ্রহ, যা এর প্রবক্তাদের মতে পূর্ব পাকিস্তানের অবস্থার জন্য আদর্শরূপে উপযুক্ত। যদিও এর বিরোধীরা তর্ক করল যে এই কৌশল যদি অবলম্বন করা হয় আমরা আক্রমণকারীদের পাশাপাশি বিদ্রোহীদের হাতেও ধরা পড়ব।
চতুর্থ এবং চূড়ান্ত যে পথটি নিয়াজির সামনে খোলা ছিল তা হলো প্রতিরক্ষার নগরদুর্গ ধারণা, যার মানে হলো গুরুত্বপূর্ণ সীমান্ত শহরগুলো, বিশেষ করে যেগুলো শত্রুদের অগ্রগতির মূল পথের মধ্যে পড়ে, সেগুলোকে নগরদুর্গে রূপান্তরিত করা আর শেষ পর্যন্ত সেগুলো রক্ষা করা। এই ধারণা যদিও আধুনিক রণকৌশল অনুযায়ী সেকেলে হয়ে গিয়েছিল, এর দুটি বড় ধরনের সুবিধা ছিল। প্রথমত, এটি আমাদের বিশাল এলাকা সমর্পণ করে দেওয়ার ব্যাপারটি ঠেকায়। দ্বিতীয়ত, এটি আমাদের শক্তিকে কেন্দ্রীভূত করে, যা খোলাখুলি গতানুগতিক যুদ্ধ করার জন্য যথেষ্ট ছিল না। এটি অনুভব করা যাচ্ছিল যে এই নগর দুর্গগুলো শত্রুর অগ্রগতির পথে বড় বাধা হিসেবে প্রমাণিত হবে। তাদেরকে হয় এগুলো নিষ্ক্রিয় করতে হবে অথবা পাশ কাটিয়ে যেতে হবে। নিষ্ক্রিয় করতে চাইলে তাদেরকে প্রতিরক্ষাকারীদের শক্তির কয়েক গুণ বেশি শক্তি প্রয়োগ করতে হবে। ব্যাপারটি ছিল কামারের নিহাইয়ের উপর হাতুড়ি পেটানোর মতো, যেখানে হাতুড়ি ধরে রাখা হাতলগুলো নিহাইয়ের কোনো উল্লেখযোগ্য ক্ষতি করার আগেই ক্লান্ত হয়ে যাবে। আর নগরদুর্গকে পাশ কাটিয়ে যেতে চাইলে তাদেরকে একটি অবরোধ করার মতো অন্তত এর সমান শক্তি প্রয়োগ করতে হবে। এর ফলে হিসাব মতে এগিয়ে যাবার জন্য তাদের হাতে পর্যাপ্ত সৈন্য বাড়তি হিসেবে থাকবে না। জেনারেল নিয়াজি এই চতুর্থ পথটি বেছে নিলেন আর নির্দেশ দিলেন যেন এই শহরগুলোকে নগর দুর্গে পরিণত করা হয়। যশোর, ঝিনাইদহ, বগুড়া, রংপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেট, ভৈরব বাজার, কুমিল্লা এবং চট্টগ্রাম, সীমান্ত এলাকার অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোকে শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই কেন্দ্রগুলো স্থানীয় কমান্ডাররা নির্বাচন করবেন। নগরদুর্গগুলোতে অবস্থান নেয়ার আগে, যেখানে ৬০ দিনের গোলাবারুদ আর ৪৫ দিনের খাদ্য মজুত করার কথা, ফৌজদেরকে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য সীমান্তে লড়াই করতে হবে। এজন্য ইস্টার্ন কমান্ডের গৃহীত পরিকল্পনায় নিম্নলিখিত কার্যধারাগুলো বিবেচনা করা হয়েছিল। জিওসি কর্তৃক প্রত্যাহারের নির্দেশ না পাওয়া পর্যন্ত সীমান্তে নিযুক্ত ফৌজ লড়াই চালিয়ে যাবে। নগরদুর্গের দিকে সরে আসার সময় তারা কার্যক্রম বিলম্বিত করতে লড়াই করবে, যাতে হাতে ভালো সময় বাঁচানো যায়। পরিশেষে তারা নগরদুর্গে অবস্থান নিবে ও শেষ পর্যন্ত সেগুলো রক্ষা করবে। এমন পরিস্থিতিতে এই পরিকল্পনা খুবই যুক্তিযুক্ত মনে হলো। কেউই এর বিরুদ্ধে কোনো গুরুতর আপত্তি তুলল না। ঢাকায় জেনারেল হামিদের এক সফরে তার সামনে পেশ করা হলো। তিনি নীতিগতভাবে এটি মেনে নিলেন। পরবর্তীতে এটি জেনারেল হেডকোয়ার্টারে পেশ করা হয়, যেখানে নিচের সুপারিশগুলো সহ অনুমোদিত হয়। সুপারিশগুলো হলো, ইংলিশ বাজারের বিরুদ্ধে আক্রমণাত্মক কার্যক্রম এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। এই পরিকল্পনার মধ্যে ফারাক্কা বাঁধ ধ্বংস বা নষ্ট করে দেওয়ার জন্য কমান্ডো অ্যাকশন অন্তর্ভুক্ত করতে হবে। একটি পদাতিক ব্যাটালিয়ন দিয়ে চট্টগ্রাম কেন্দ্র গঠন করতে হবে। ঢাকাকে পূর্ব পাকিস্তান রক্ষার মূল ভিত্তি হিসেবে গণ্য করতে হবে। জেনারেল নিয়াজি জেনারেল হেডকোয়ার্টারকে নিশ্চিত করলেন, পরিকল্পনায় সকল সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাপারটি মিটমাট হয়েছে বলে মনে হলো। ইস্টার্ন কমান্ডো হুমকির গভীরতা সম্পর্কে আঁচ করছিল ও শত্রুর আক্রমণের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু অনুমানও বের করেছিল। এর ফলে এই নিষ্পত্তিতে আসা গেল যে মূল আক্রমণটি আসবে পশ্চিম থেকে, আর তার সাথে সম্পূরক বল প্রয়োগ করা হবে পূর্ব থেকে, অর্থাৎ কুমিল্লা সেক্টরের বিপরীতে। যশোর সেক্টর মেজর জেনারেল এম.এইচ. আনসারীর অধীনে ৯ ডিভিশন, যার হেডকোয়ার্টার যশোরে, ১০৭ ব্রিগেড, যার হেডকোয়ার্টার যশোরে, ৫৭ ব্রিগেড, হেডকোয়ার্টার ঝিনাইদহে, আর্টিলারির ২টি ফিল্ড রেজিমেন্ট, একটি রিকনেসেন্স এবং সাপোর্ট ব্যাটালিয়ন। উত্তরবঙ্গ মেজর জেনারেল নজর হোসেন শাহের অধীনে ১৬ ডিভিশন, যার হেডকোয়ার্টার নাটোরে, ২৩ ব্রিগেড, যার হেডকোয়ার্টার রংপুরে, ২০৫ ব্রিগেড, যার হেডকোয়ার্টার বগুড়ায়। আর্টিলারির একটি ফিল্ড রেজিমেন্ট, ২টি মর্টার ব্যাটারি, একটি আর.এন্ড.এস ব্যাটালিয়ন, একটি আর্মার্ড রেজিমেন্ট, যা পূর্ব পাকিস্তানে একটি মাত্রই ছিল। পূর্ব সীমান্তে মেজর জেনারেল আব্দুল মজিদ কাজীর অধীনে ১৪ ডিভিশন, যার হেডকোয়ার্টার ঢাকায়, ১১৭ ব্রিগেড, যার হেডকোয়ার্টার কুমিল্লায়, ২৭ ব্রিগেড, হেডকোয়ার্টার ময়মনসিংহে, ২১২ ব্রিগেড, হেডকোয়ার্টার সিলেটে। আর্টিলারির একটি ফিল্ড রেজিমেন্ট, ২টি মর্টার ব্যাটারি, ৪টি ট্যাঙ্ক। চট্টগ্রাম সেক্টর ব্রিগেডিয়ার আতাউল্লাহর অধীনে ৯৩ স্বতন্ত্র ব্রিগেড, যার হেডকোয়ার্টার চট্টগ্রামে। এই নিয়মিত ফৌজের পাশাপাশি প্রতিটি ডিভিশনের শক্তি বাড়াতে তাদের সাথে ইপিসিএএফ সদস্য, মুজাহিদ ও রাজাকারদের দেয়া হয়েছিল। সেনাবাহিনী সদস্যদের সাথে তাদেরকে দেয়া হয়েছিল প্রতিরক্ষাকে মজবুত করতে। যুদ্ধের সময় তারা সবচেয়ে দুর্বল দল বলে প্রমাণিত হয়। যুদ্ধের ঘনঘটা শুরু হয়ে গেল। জেনারেল নিয়াজি আরেকটি বড় ধাপ্পাবাজির চেষ্টা করলেন। তিনি হঠাৎ ২টি অ্যাডহক ডিভিশনাল হেডকোয়ার্টার ও ৪টি অ্যাডহক ব্রিগেড হেডকোয়ার্টার সৃষ্টি করলেন। ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো ঢাকা ও চাঁদপুরে অবস্থিত ছিল।
যথাক্রমে ইপিসিএএফ এর মহাপরিচালক মেজর জেনারেল জামশেদ এবং ডেপুটি মার্শাল ও অ্যাডমিনিস্ট্রেটর মেজর জেনারেল রহিম খানের অধীনে। জামশেদ দুটি পদাতিক ব্যাটালিয়ন পেয়েছিলেন, যাদেরকে ২৭ ব্রিগেড থেকে ছেটিয়ে এনে ময়মনসিংহ থেকে ভৈরব বাজারে সরানো হয়েছিল। আর রহিমকে দেয়া হয়েছিল ৫৩ ব্রিগেড, যাদেরকে ঢাকার জন্য চিহ্নিত করা হয়েছিল। ১৪ ডিভিশন থেকে ১১৭ ব্রিগেডকে কুমিল্লা থেকে বের করে এনে রহিমের অধীনে দেয়া হয়েছিল। এই অ্যাডহক ব্রিগেড এদের অবস্থান ও ভূমিকা নিয়ে পরবর্তী অধ্যায়গুলোতে আলোচনা করা হবে। জেনারেল নিয়াজি তার এই সৃষ্টি নিয়ে খুবই গর্বিত। দেখো, এই অতিরিক্ত হেডকোয়ার্টারগুলো দেখে শত্রুরা হতবুদ্ধি হয়ে যাবে। এই অনুযায়ী তারা মানসিকভাবে আমাদের শক্তি বৃদ্ধি করবে। এটি অবশ্যই তাদের জন্য একটি প্রতিবন্ধক হবে। সালিকের উপস্থিতিতে তিনি প্রায়ই এভাবে দম্ভ করে বলতেন। কিন্তু তার এই অ্যাডহক সেনাদল হেডকোয়ার্টার তৈরির সৃষ্টি ফৌজের অপ্রতুলতাকে পূরণ করতে পারেনি। আর নভেম্বরের মাঝামাঝি জেনারেল নিয়াজি মেজর জেনারেল জামশেদ ও চার চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার বকর সিদ্দিকীকে অতিরিক্ত ফৌজের আবেদন নিয়ে রাওয়ালপিন্ডিতে পাঠাতে বাধ্য হন। ততদিনে সীমান্তের উপর চাপ বেড়ে গিয়েছিল। প্রধান এলাকাগুলোর বেশিরভাগই হারাতে হয়েছিল, আর অভ্যন্তরের অনেক এলাকা শত্রুর হাতে চলে গিয়েছিল। দলটি জেনারেল হেডকোয়ার্টারে ব্যাপারটি উপস্থাপন করে আরও দুটি ডিভিশন চাইল। তাদেরকে ৮টি পদাতিক ব্যাটালিয়ন দেওয়ার কথা দেয়া হলো। এদের ৫টি নভেম্বরের শেষ সপ্তাহে এসে পৌঁছালো। বাকি ৩টি ব্যাটালিয়ন আর আসেইনি। নতুন ব্যাটালিয়নগুলোকে কোম্পানিতে বিভক্ত করে অতিরিক্ত চাপের মুখে থাকা এলাকাগুলোতে ছড়িয়ে দেওয়া হলো। এভাবে তারা সম্মিলিত যুদ্ধ ইউনিটের পরিচিতি হারালো। ১৯ ডিসেম্বর ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদের আগের দিন। এদিনে জেনারেল হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠায়। এতে বলা হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী শত্রুর মূল আক্রমণ আসবে পূর্ব অর্থাৎ কুমিল্লা থেকে, আর সম্পূরক আক্রমণটি আসবে পশ্চিম অর্থাৎ যশোর থেকে। এও বলা হয়, আক্রমণের সম্ভাব্য দিন হল ঈদের দিন, যখন ফৌজ ও তাদের কমান্ডাররা উৎসব পালন নিয়ে ব্যস্ত থাকবে। এ অনুযায়ী অবস্থানে পুনর্বিন্যাস করতে ইস্টার্ন কমান্ডকে পরামর্শ দেওয়ার জন্য জেনারেল হেডকোয়ার্টারকে বোঝানো হয়েছিল। বার্তাটিকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছিল, আর সীমান্ত অবস্থানগুলো, বিশেষ করে পূর্বাঞ্চলীয় সেক্টরগুলোতে দ্রুত নিরীক্ষা করে নেওয়া হলো। দেখা গেল কুমিল্লা ও ফেনীর মধ্যকার বেলটি একেবারেই অরক্ষিত। তাই ৫৩ ব্রিগেডকে দ্রুত ঢাকা থেকে ফেনীতে সরিয়ে নেওয়া হলো। জেনারেল রহিম তার মার্শাল ল স্টাফ সাথে নিয়ে চাঁদপুরে গেলেন এই স্পর্শকাতর সেক্টরটি রক্ষা করার জন্য। ফেনী ও কুমিল্লার প্রতিটিতে একটি করে ব্রিগেড পাঠিয়ে তাকে পুরোপুরি আত্মবিশ্বাসী মনে হলো। যশোর সেক্টরে মেজর জেনারেল এম.এইচ আনসারির কাছে সাবধান বানিয়ে পৌঁছে দেওয়া হলো। যেখানে সম্পূরক আক্রমণ হবার আশঙ্কা করা হচ্ছিল, অন্য সকল কমান্ডারকেও জানিয়ে দেওয়া হয়েছিল। যা হোক, ইস্টার্ন কমান্ড তার প্রতিরক্ষাকে যুদ্ধ পরিচালনার জন্য পুনর্বিন্যাস করতে ব্যর্থ হল। এ পর্যায়ে তাদেরকে পুরো ২,৭০০ কিলোমিটার সীমান্ত বরাবর নিযুক্ত করা হলো, মূলত অনুপ্রবেশ ও বহির্দেশের আক্রমণ ঠেকাতে। রাওয়ালপিন্ডির পরামর্শ সত্ত্বেও এই বিন্যাস বদলানো হয়নি। সৌভাগ্যক্রমে শত্রুরা ঈদের দিন পুরো দস্তুর যুদ্ধ শুরু করে দেয়নি। তারা শুধু নির্দিষ্ট কিছু সেক্টরে তাদের চাপ বৃদ্ধি করেছিল। এই চাপ ঠেকিয়ে নিয়াজি ভেবেছিলেন তিনি জোয়ারে বাঁধ দিয়ে ফেলেছেন, যা আসলে তখনও শুরুই হয়নি। ভারতীয় জেটগুলো ঢাকাকে একেবারেই বিরক্ত করেনি। বাস, রেল আর ফেরিগুলো স্বাভাবিক কিংবা অস্বাভাবিকভাবে আগের মতোই চলছিল। জেনারেল নিয়াজি তার হেলিকপ্টারে করে রোজকার সীমান্ত সফর চালিয়ে যাচ্ছিলেন। সেই সাথে চলছিল তার অশ্লীল কৌতুক, বকে যাওয়া আর গাদা গাদা চিকেন টিক্কা খাওয়া। এত কিছু পরেও জেনারেল নিয়াজি জোর গলায় এটাই বলেছিলেন, তার জন্য ২১শে নভেম্বরই পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং তিনি তা সফলভাবে লড়ে আসছেন। পূর্বের উল্লেখ করা একটি সাক্ষাৎকারে সীমান্তে সেনা নিয়োগের পক্ষে বলেন যে এটা হলো সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে প্রতিরক্ষা করা। বিদেশি সংবাদপত্রের প্রতিনিধিদের এটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সীমান্ত চৌকিগুলোতে আমার ফৌজরা হলো একটি খোলা হাতের বাড়িয়ে দেয়া আঙুলের মতো। তারা যতক্ষণ সম্ভব সেখানে লড়াই করবে, তারপর ভাঁজ হয়ে নগর দুর্গে ফিরে এসে মুষ্টিবদ্ধ হয়ে শত্রুর মাথায় ঘুষি মারবে। এই তুলনায় আমি মুগ্ধ হলাম। কিন্তু আমার মনে পড়ে গেল তার সর্বশেষ সিদ্ধান্তের কথা, যেখানে তিনি ৭৫% হতাহতের ঘটনা না ঘটা পর্যন্ত সেনা প্রত্যাহার নিষেধ করে দিয়েছেন। যখন ৪টি আঙুলের ৩টিই ভেঙে যায় বা আহত হয়, হাত মুষ্টিবদ্ধ করা কি সম্ভব? আমার তো একটি নখের ক্ষতি হয়ে গেলেও ওরকমটা করতে পারব না। এটি ছিল জেনারেল নিয়াজির অপারেশনাল পরিকল্পনা পর্যালোচনা করার জন্য এক শিক্ষানবিশের চিন্তা। পেশাদাররা একে বিবেচনা করেন সামর্থ্য অনুযায়ী মাত্রাহীন আত্মবিশ্বাস হিসেবে।
বাস্তবতা হলো তিনি এটি মানতে অস্বীকার করেন যে তিনি পরাজয়ের জন্য সেনাবিন্যাস করেছিলেন। দিন গণনা শুরু। ঢাকার বাইরে জেনারেল নিয়াজির শেষ সফর ছিল ৩রা ডিসেম্বর ময়মনসিংহে। সফর শেষে সালিক যখন অফিসে বসে দিনের ঘটনাবলী লিখে রাখছিলেন, তখন বিকাল ৫টা ১০-এর দিকে তার চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার বকর সালিককে ফোন দিলেন। তিনি খুবই বিচলিত ছিলেন। প্রায় চিৎকার করে সালিককে বললেন, "তুমি কি ধরনের প্রেস অফিসার? রেডিও পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাবার ঘোষণা দিয়ে ফেলল, আর তুমি আমাকে জানাওনি?" সালিক বললেন, "আমি মনে করেছিলাম আপনার কাছ থেকেই আমি খবরটা শুনব। ছুতো খোঁজার চেষ্টা করো না। এক্ষুনি ট্যাকটিক্যাল হেডকোয়ার্টারে চলে এসো।" ট্যাকটিক্যাল হেডকোয়ার্টারটি ছিল প্রায় আধা কিলোমিটার দূরে ক্যান্টনমেন্টের একটি জনশূন্য এলাকায়। ১৯ নভেম্বর জেনারেল হেডকোয়ার্টার থেকে যুদ্ধের ভয় দেখিয়ে দেওয়ার পর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার সেখানে সরিয়ে নেওয়া হয়েছিল। ভূগর্ভস্থ ট্যাকটিক্যাল হেডকোয়ার্টারটি একটি বিশাল শিশু গাছের তলে মাটি থেকে প্রায় ৩ মিটার নিচে তৈরি করা। সিঁড়ির প্রায় ৬টি ধাপ নেমে বাম দিকে মোড় নিল সালিক, আর দুই দিকে ৩টি করে কুঠুরি পার হয়ে করিডোরের শেষ প্রান্তের বড় ঘরটিতে গিয়ে ঢুকল। এটি ছিল ট্যাকটিক্যাল হেডকোয়ার্টারের অপারেশন রুম, পূর্ব পাকিস্তানে সামরিক অপারেশনের স্নায়ু কেন্দ্র। যখন ঢুকল সালিক, জেনারেল নিয়াজি তখন অফিসারদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন। তার পরনে ছিল গ্রীষ্মকালীন ট্রাউজার্স, একটি ধূসর বুশ শার্ট ও সিল্কের স্কার্ফ। ৭ মিটার দীর্ঘ অপারেশনস রুমের ৪টি দেয়ালের সবগুলো জুড়ে ছিল বিশাল অপারেশনাল মালচিত্র। ঘরটির একপাশে টেলিফোন আর ওয়্যারলেস সেট রাখার জন্য সারি সারি টেবিল পাতা। জেনারেল নিয়াজি ঘরের মাঝখানে দেয়ালের দিকে পিঠ করে দাঁড়িয়েছিলেন। তার সামনে বসা ছিলেন প্রায় ৩০ জন অফিসার, যার মধ্যে ছিলেন মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল ফরমান ও রিয়ার অ্যাডমিরাল শরীফ। এটি কোনো আনুষ্ঠানিক বক্তৃতা ছিল না। তিনি তাদের সাথে হালকাভাবে কথা বলছিলেন, দেয়াল আর তার শ্রোতাদের মাঝে মৃদু চালে পায়চারি করতে করতে। তার চেহারার উদ্বিগ্নতা বা চাঞ্চল্যের কোনো ছায়া ছিল না। পরিবেশটি এতই গুরুগম্ভীর ছিল, তার উচ্চারিত প্রতিটি শব্দ তার শ্রোতাদের হৃদয়ের গভীরে গেঁথে যাচ্ছিল। তার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল এই যে, দীর্ঘ প্রতীক্ষিত উন্মুক্ত যুদ্ধের মুহূর্তটি আঘাত হেনে ফেলেছে। এখন কোনো কিছু বলতে বাধা নেই। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনে কোনো নিষেধ নেই। আর অনুপ্রবেশকারীদের তাদের এলাকায় ধাওয়া করে নেওয়াতেও কোনো সীমাবদ্ধতা নেই। সমস্ত মেঘ তুলে নেওয়া হয়েছে। বক্তব্যের পর সালিক অফিসারদের মধ্যে স্বস্তির স্পষ্ট লক্ষণ দেখতে পেলেন। তারা দীর্ঘদিন অভ্যুত্থানের কর্দমাক্ত যুদ্ধ লড়ে যাচ্ছিলেন, কিন্তু এর শেষ দেখতে পাচ্ছিলেন না। তারা ভাবলেন এখন এসব শেষ হবে। এর ফলে পাকিস্তানিদের পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী এই কৌশলগত ধারণা ব্যাখ্যা করতে পারবে যে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার মূলমন্ত্র নিহিত আছে পশ্চিমে। যখন সবাই অপারেশনস রুম ছেড়ে চলে গেলেন, জেনারেল নিয়াজি তার অফিসে সালিককে ডেকে পাঠালেন আর তার জন্য দিবসের নির্দেশের খসড়া তৈরি করে দিতে বললেন। তিনি বলেন যে নির্দেশটিতে অবশ্যই দুটি বিষয়ে জোর দিতে হবে। প্রথমত, এটি ফৌজদের বলবে এখন তারা আন্তর্জাতিক সীমানার ব্যাপারটি বিবেচনা করা বাদ দিয়ে শত্রুকে দেখামাত্র আক্রমণ করতে পারবে। দ্বিতীয়ত, এটি যেন তাদেরকে মনে করিয়ে দেয় তাদেরকে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। যেহেতু পূর্ব পাকিস্তান থেকে আমাদের জন্য স্থল, জল বা আকাশ কোনো পথই খোলা নেই সরে আসার জন্য। দিবসের নির্দেশটির খসড়া করা হলো, পরদিন অনুমোদন ও নকল করা হলো, কিন্তু পরিবহনের অভাবে ফৌজের কাছে পৌঁছানো গেল না। সবগুলো অনুলিপি পরে পুড়িয়ে ফেলতে হয়েছিল। যদিও ৩ ডিসেম্বর সন্ধ্যার আগেই পশ্চিম পাকিস্তান ফ্রন্টে পিএএফ এর জেট আইএএফ এর ৭টি বেজে আক্রমণ করে ফেলেছিল ও স্থলবাহিনী বেশ কয়েকটি জায়গা দিয়ে সীমান্তে অতিক্রম করে ফেলেছিল। পাকিস্তানিরা ঢাকায় বসে পরদিন মাঝরাতের পর পর্যন্ত ভারতীয় প্রতিশোধের কোনো আভাস পেল না। রাত ২টা ৪০-এর দিকে সালিকের ঘুম ভেঙে গেল এন্টি এয়ারক্রাফট গান ও ভারতীয় ক্যানবেরার শব্দে। সালিক শোবার ঘরের জানালা দিয়ে ১ ঘন্টা ধরে ট্রেসার বুলেটের ছোড়াছুটি দেখল। শত্রুর বিমানবহর পূর্ণ ক্ষিপ্রতায় বিমানবন্দরে বোমাবর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু ক্রমাগত লাইট ১ রেজিমেন্টের দৃঢ়চেতা গোলন্দাজের আক্রমণের ফলে পিছু হটে যাচ্ছিল। আরও বেশ কিছু অস্ত্র যেমন মেশিনগান আর লাইট মেশিনগানও ভূমি থেকে ছোড়া গোলাবর্ষণে যোগ দিয়ে এর আয়তন বাড়িয়ে দিচ্ছিল। এই সম্মিলিত প্রচেষ্টা বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই রাতের অনুপ্রবেশকারীদের ভয় দেখিয়ে হটিয়ে দেওয়ার ব্যবস্থা করল। দিনের আলো ফুটতে ফুটতে আকাশপথের আক্রমণ স্মিত হয়ে এলো। সালিক দাড়ি কামিয়ে কাপড় পাল্টে টেকটিক্যাল হেডকোয়ার্টারে গেল, কিন্তু সেখানে তেমন কর্মচাঞ্চল্য দেখল না, শুধু প্রাতকালীন সভা ছাড়া। প্রথমে যা নিয়ে পর্যালোচনা করা হবে তা হল পাকিস্তান বিমান বাহিনী।
আইএএফ এর জেটগুলো সকালের নাস্তার সময় আবার এসেছিল আর সারাদিন তাদের আক্রমণ চালিয়ে গিয়েছে। শত্রুর এই আক্রমণের ঢেউ ঠেকাতে সালিকদের ছিল মোট ১৪টি F-86 সেবর, ১৪ জন ফাইটার পাইলট এবং ১৪ দিনের গোলাবারুদ। প্রথম দিন পিএএফ ৩২টি অপারেশনাল সর্টি ওড়ানো ও ৩০,০০০ রাউন্ড গোলাবারুদ খরচ করল। পাকিস্তান বিমান বাহিনীর ইতিহাসে এটি ছিল একদিনে এক বিমানের পেছনে খরচ হিসেবে সবচেয়ে বেশি। একইভাবে ভূমির অস্ত্রগুলো এন্টি এয়ারক্রাফটের ভূমিকায় নিযুক্ত থেকে ৭০,০০০-এর মতো গুলি ব্যবহার করে ফেলেছিল। এমন আশঙ্কা করা হচ্ছিল যে এই হারে চললে গোলাবারুদের মজুদ কোনোমতে ৭ থেকে ১০ দিন চলবে। এজন্য এরপর থেকে গোলাবারুদ বাঁচানোর জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করা হলো। কারণ এমন আশঙ্কা করা হচ্ছিল যে যুদ্ধটি দীর্ঘদিন লড়তে হবে। কিন্তু যখন সমাপ্তিটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এসে গেল, তখন সঞ্চয় করে রাখা মজুদ পুড়িয়ে ফেলতে হলো। প্রথম দিন ভারত রানওয়ের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ১০-১২টি বিমান হারালো। বিমানবন্দরের কাছাকাছি মাত্র ৪টি বোমা পড়েছিল। আর এগুলো আমাদের অপারেশনাল কার্যক্ষমতায় কোনো প্রভাব ফেলতে পারেনি। যদিও এর ফলে ভারত তাদের আকাশপথের কৌশল পাল্টে ফেলে, রানওয়েতে সরাসরি বোমাবর্ষণের বদলে আমাদের যোগাযোগের মাধ্যমগুলো বিচ্ছিন্ন করা শুরু করে। এজন্য মিগ-21 এর বদলে এসইউ-7 ও হান্টার নিযুক্ত করা হয় ফেরি ঘাটগুলো বোমাবর্ষণ করে ধ্বংস করার জন্য। এর পাশাপাশি তারা সীমান্ত এলাকায় ভারতীয় স্থলবাহিনীকে নিবিড় গোলাবর্ষণে সহায়তাও দিতে থাকল। ভারতীয় কৌশলের এই পরিবর্তন ৫ই ডিসেম্বর ঢাকা বিমানবন্দরের উপর চাপ কমিয়ে দিল। এর ফলে পিএএফ কুমিল্লা ও অন্যান্য এলাকায় কিছু সরটি পাঠাতে পারল আমাদের স্থলবাহিনীকে সাহায্য করার জন্য। কোনো সম্মুখ লড়াই হয়নি, কারণ ভারতীয় এসইউ-7 ও হান্টারগুলোর তুলনায় আমাদের সেবরগুলোকে টিকে থাকার ক্ষমতা কম ছিল। এজন্য দ্বিতীয় দিন ২০টি সরটি কোনোমতে ১২,০০০ রাউন্ড খরচ করতে পেরেছিল। ৫ ডিসেম্বর সারাদিন আর তার পরের রাত এক এক গানগুলো ঢাকা বিমানবন্দর থেকে অনুপ্রবেশকারীদের দূরে রাখল। ৬ ডিসেম্বর যখন আমাদের সেবরগুলো একটি গ্রাউন্ড সাপোর্ট মিশন থেকে ফিরে এলো আর বিমানবন্দরে তখন কোনো সিএপি ছিল না, ১০টি ভারতীয় মিগ-21 সাথে ফাইটার সহ চলে এলো। এন্টি এয়ারক্রাফট গানগুলো এই আক্রমণ ঠেকানোর চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। শত্রুর বম্বাররা ৬টি আধুনিক রাশিয়ান বোমা ফেলল, প্রতিটি ৫০০ কিলোগ্রাম ওজনের, যেগুলো ২টি রানওয়েতে পড়ল। প্রতিটি চকচকে বোমা ছিল মিশ্র পদার্থের কাঠামোতে তৈরি, যার ভেতর ছিল বিলম্বিত ফিউজ ব্যবস্থা। এর ফলে এটি মাটিতে ঢুকে যাওয়ার ১ সেকেন্ডের ১/৪ সময় পর বিস্ফোরিত হয়। এগুলো রানওয়ের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ১২০০ মিটারের ব্যবধানে পড়ল, যা রানওয়েকে ব্যবহারের অযোগ্য করে ফেলল। প্রতিটি গর্ত প্রায় ১০ মিটার গভীর ও ২০ মিটার চওড়া। রানওয়ে ব্যবহার করা অসম্ভব যদি না এর ক্ষতিগ্রস্ত অংশগুলোর একটিও মেরামত করা হয়। এভাবে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সেবরগুলোর বিমানবন্দর ব্যবহার ঠেকানোর উদ্দেশ্য সফল হলো, যেখানে পাকিস্তানিদের ২ দিনে ২২ থেকে ২৪টি বিমান হারাতে হয়েছে। পিএএফ এর ৭টি আর বাকিগুলো ৬ লাইট ১-১ রেজিমেন্টের। পূর্ণ একাগ্রতার সাথে রানওয়ের ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতের কাজ করা হচ্ছিল। বিমানবাহিনী ও সেনাবাহিনীর সামরিক প্রকৌশলী কর্মকর্তারা গর্তগুলো ভরাট করতে অমানসিক পরিশ্রম করছিলেন। তাদের সাথে যোগ দিয়েছিল স্থানীয় প্রকৌশলী ব্যাটালিয়নের ফৌজ ও গুটিকয়েক উর্দু জানা বেসামরিক শ্রমিক। থেমে থেমে আকাশপথে আসা আক্রমণে তাদের প্রচেষ্টায় বাধা পড়ছিল, কিন্তু তারা দৃঢ়ভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এই প্রক্রিয়ায় তাদের ১১ জন নিহত ও ২০ জন আহত হল। পরের রাতে গর্তগুলো দ্রুত ভরাট করার জন্য অবিরাম প্রচেষ্টা চালানো হলো, যাতে পরদিন সকালে পাকিস্তানিদের জেটগুলো উড্ডয়ন করতে পারে। ৭ই ডিসেম্বর ভোর ৪:৫০-এর মধ্যে কাজের বড় অংশটুকুই সম্পন্ন হয়ে গিয়েছিল। আর মাত্র ৬ থেকে ৮ ঘন্টা প্রয়োজন ছিল মাটির উপর পিচ ঢালাই করার জন্য। কিন্তু ভোর হবার সাথে সাথে শত্রুর বিমানবহরের একটি নতুন ঢেউ চলে এলো, আর রানওয়ের আরও ৩টি সংযোগস্থলে গর্ত বানিয়ে দিয়ে গেল। এখন কাজটা শেষ করতে কমপক্ষে ৩৬ ঘন্টা বিরতিহীনভাবে কাজ করে যেতে হবে। আক্রমণকারী বিমান এতটা বিরাম কখনোই দেয়নি, তাই যুদ্ধের বাকি সময়টুকুতে রানওয়েটি ব্যবহারের অযোগ্যই রয়ে গেল। তেজগাঁও থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কুর্মিটোলায় আরেকটি বিমানবন্দর তৈরির কাজ চলছিল। এর প্রধান রানওয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু প্রান্তগুলোতে তখনও কিছু কাজ বাকি। শত্রুরা এই অসম্পূর্ণ বিমানবন্দরেও সমান নজর রাখছিল, আর প্রথম দিনই সফলভাবে এর ওপর বোমাবর্ষণ করছিল। যখন পুরনো বিমানবন্দরের সাথে সাথে নতুনটি অকেজো হয়ে গেল, কেউ একজন পরামর্শ দিল দ্বিতীয় রাজধানীর চওড়া রাস্তাগুলো রানওয়ে হিসেবে ব্যবহার করা উচিত।
কিন্তু পিএএফ বেস কমান্ডার তা নাকচ করে দেন কারিগরি সমস্যা ও দুর্গমতার জন্য। এভাবে পূর্ব পাকিস্তানে পিএএফ এর পরিণতির সমাপ্তি ঘটে। ৬ই ডিসেম্বর সকাল ১০টা থেকে যুদ্ধের শেষ পর্যন্ত তা ধরাশায়ী হয়ে থাকে। পিএএফ ফাইটার পাইলট ঢাকায় যাদের আর কোনো কাজ ছিল না, এক মিত্র রাষ্ট্রের মাধ্যমে তাদেরকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয়। ৮ ডিসেম্বর তাদের ১০ জনকে ও পরদিন ৪ জনকে বের করে নেয়া হয়। হেলিকপ্টার পাইলট ও প্রশিক্ষকরা সেনাবাহিনীর এভিয়েশনের মতো পেছনে পড়ে থাকে। পিএএফ এর কোনো আফসোস ছিল না। তারা ৬০ ঘন্টা টিকেছিল, যেখানে তাদের আশঙ্কিত বেঁচে থাকার চুক্তি ছিল ২৪ ঘন্টার। তারা এতটা লম্বা সময় ধরে টিকেছিল শুধুমাত্র তাদের মনের জোর আর দৃঢ় সংকল্প ও পেশাদারি যোগ্যতার বলে। পিএএফ এর অবর্তমানে ঢাকার আকাশপথ রক্ষার একান্ত দায়িত্ব গিয়ে বর্তালো এন্টি এয়ারক্রাফট গানগুলোর ওপর, যেগুলো পূর্ব পাকিস্তানের সর্বপ্রথম বর্ষণ করা ও সর্বশেষে চুপ হয়ে পড়া অস্ত্র। সালিক নিজে গানপিটে থেকে তাদের কাজ দেখেছেন। গোলন্দাজরা ধূসর টুপি পরে অকুণ্ঠ চিত্তে তাদের গানগুলোর পিছনে দাঁড়িয়ে থাকত। তাদের চোখ অবিরাম আকাশের দিকে নিবদ্ধ থাকত। যেই তারা ঢাকার দিকে কোনো শত্রু বিমান উড়ে আসতে দেখত, দ্রুত তাদের গানগুলো সেদিকে তাক করত ও সেটির উদ্দেশ্যে একের পর এক গোলাবর্ষণ করে যেত। তাদের গোলাবর্ষণকে আরও শক্তিশালী করতে তারা উদ্দীপ্ত চিৎকার দিত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাদের সাথে কাটানো সেই সময়টুকু সালিকের জন্য প্রেরণাদায়ক অভিজ্ঞতা। পূর্ব পাকিস্তানে নৌবাহিনী ও বিমান বাহিনীর চেয়ে এমন কোনো ভালো অবস্থায় ছিল না। এর মোট শক্তি ছিল ৪টি পেট্রোল বোট, কুমিল্লা, রাজশাহী, যশোর ও সিলেট, আর একজন রিয়ার অ্যাডমিরাল। শেষের জন, যদিও একজন প্রতিভাধর কমান্ডার ছিলেন, তার কাছে এমন কোনো সম্পদ ছিল না যা দিয়ে তিনি ভারতের নৌবাহিনীর টাস্ক ফোর্সের মোকাবেলা করবেন। যাদের ছিল একটি কেরিয়ার আর বেশ কয়েকটি ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও আরও অনেক যুদ্ধের নৌযান। পেট্রোল বোটগুলো মূলত চোরাচালানের বিরুদ্ধে অভিযানের জন্য কেনা হয়েছিল। এখানে লাগানো হয়েছিল ৫০/৬০ বন্দুক, আর প্রতিটিতে ছিল ২৯ জন করে নাবিক। বন্দুকের রেঞ্জ ছিল মাত্র ৫,০০০ মিটারে সীমিত। দ্রুততম চলার গতি ছিল প্রায় ২০ নট। ভারতীয় টাস্কফোর্সের সবগুলো বাহিনী সহজে তাদেরকে বন্দুক ও দূরত্বের ছাড়িয়ে গিয়ে দখল করতে পারত। অ্যাডমিরাল শরীফ বেসামরিক সূত্র থেকে ১৭টি নৌযান জোগাড় করে সেখানে ১২.৭ কিংবা ২০ বন্দুক লাগিয়ে নিয়েছিলেন, আর তার নৌবহনে যোগ করে নিয়েছিলেন। এই উন্নয়নকৃত নৌযানগুলোর কয়েকটিতে .৫ অথবা .৩ বাউনিং মেশিন গান ছিল, যেগুলো অভ্যুত্থান বিরোধী অপারেশনগুলোতে সাহায্য করেছিল। কিন্তু পূর্ণমাত্রার যুদ্ধে তারা সামান্যই কাজে এসেছে। পূর্ব পাকিস্তানে নৌবাহিনীকে একটি অসম্ভব দায়িত্ব দেয়া হয়েছিল। বার্মিজ সীমান্তের টেকনাফ থেকে ভারতীয় সীমার পাসার পর্যন্ত সমুদ্র তটরেখা ছিল ৬০০ কিলোমিটারের। করাচির দিকে কয়েক হাজার কিলোমিটার জুড়ে দীর্ঘ সমুদ্র পথগুলোতে ভারতীয় নৌবাহিনী দাপট ছিল। অভ্যন্তরীণ নৌপথ এত বেশি ছিল যে শুধু সেগুলো নজরদারি করতেই কয়েকশো নৌযানের প্রয়োজন। অ্যাডমিরাল শরীফ যুদ্ধের আগেই বেশ কয়েকবার সবার কাছে এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছিলেন। নৌবাহিনীর যা শক্তি আছে তা দিয়ে তারা পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষায় কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন না। সম্ভবত এই খোলাখুলি মূল্যায়নের জন্য জেনারেল নিয়াজি নৌবাহিনীকে ছাড়াই যুদ্ধ লড়ার পরিকল্পনা করেছিলেন। নৌবাহিনী চট্টগ্রাম ও মংলা বন্দরে উপকূল প্রতিরক্ষার ব্যবস্থা করে সমুদ্র তটরেখার বাকিটুকু খোদার হাতে ছেড়ে দিয়েছিল। তারা চট্টগ্রাম সমুদ্র বন্দরে কোস্টাল ডিফেন্স ব্যাটারির ২টি বন্দুক স্থাপন করে। ৪ ইঞ্চি বন্দুক, যার সর্বোচ্চ রেঞ্জ ১২,০০০ মিটার। আর চট্টগ্রাম বিমানবন্দর দেখাশোনা করে একটি অ্যাডহক ব্যাটারি। এর পাশাপাশি একটি মেরিন ব্যাটালিয়নের ৪০০ সদস্য ও একটি নৌবাহিনী প্লাটুন যথাক্রমে বন্দরের পশ্চিম ও পূর্ব দিকের এলাকাগুলোতে নজর রাখে। মংলা সমুদ্র বন্দরটি ছিল একটি গ্যারিসন কোম্পানি, হালকা অস্ত্রসহ একটি ইপিসিএএফ কোম্পানি, ৩টি উন্নয়নকৃত গানবোট ও ২টি ২৫ পাউন্ডের বন্দুকের হাতে। ৩ ডিসেম্বর বিকেলে আকস্মিক যুদ্ধ ছড়িয়ে পড়ার সময় পেট্রোল বোটগুলো সব জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়ানো পাওয়া গেল। খুলনায় উন্নয়নকৃত গানবোটগুলো রোজকার টহল দায়িত্বে বের হয়েছিল। ওদিকে চট্টগ্রাম থেকে রাজশাহী বের হয়ে সন্দ্বীপ চ্যানেলে ঘুরছিল, যা ছিল চট্টগ্রামের সাথে বাকি প্রদেশের একমাত্র যোগাযোগের সূত্র। সিলেট এরই মধ্যে কারিগরি ত্রুটির জন্য ডকইয়ার্ডে পড়েছিল। কুমিল্লা ছিল একমাত্র নৌযান যা জেটিতে নিরাপদে ভিড়ানো ছিল। নৌবাহিনী বহু আগেই এই নির্দেশ জারি করে রেখেছিল যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেলে গানবোটগুলো পোতাশ্রয়ের নিরাপদ আশ্রয়ে ঢুকে থাকবে।
নৌযানগুলোর পক্ষে পালন করার জন্য এটি খুব সহজ একটি নির্দেশ ছিল। কিন্তু বাইরে নোঙর ফেলে অপেক্ষায় থাকা ২৩টি বিদেশি জাহাজ আর ৭টি কোস্টারের কি হবে? সেগুলোকে লোকানোও যাবে না। আর খোলা সমুদ্রেও রক্ষা করা যাবে না। তাদেরকে তৎক্ষণাৎ কোনো নির্দেশ পৌঁছানো গেল না। কারণ তারা নির্দিষ্ট সময়ে তাদের যোগাযোগ যন্ত্রগুলো খোলা রাখে। তাদের সাথে যোগাযোগের একমাত্র উপায় ছিল সশরীরে তাদের সাথে দেখা করা। একজন সাহসী অফিসার বাছাই করা কয়েকজন নাবিককে সাথে করে একটি নৌযান নিয়ে গেলেন ও অবশেষে তাদের কাছে খবর পৌঁছে দিতে পারলেন। তারা আকাশপথের আক্রমণ এড়ানোর জন্য তাদের বিদেশি পতাকা উড়িয়ে দিল। ৪ঠা ডিসেম্বর রাত ২টায় যুদ্ধে প্রথম ধাক্কাটা খেল চট্টগ্রাম, যখন একটি তেলের ভান্ডারে শত্রুর বিমান এসে আঘাত হানল। পরদিন সমুদ্রের দিক থেকে একটি নিরীহ পরের দিন সমুদ্রের দিক থেকে একটি নিরীহ চেহারার হালকা বিমান এসে হাজির হলো আর শহরের উপর দিয়ে অলসভাবে গুঞ্জন করে উঠতে থাকল। সমুদ্র তীরের বন্দুকগুলোর চালনায় থাকা রাজাকাররা বিপদের আঁচ করতে পারেনি, যতক্ষণ না তারা চট্টগ্রাম রিফাইনারি উড়িয়ে দিল। এরপর এলো ৫টি ক্যানবেরার একটি দল। অ্যাডহক এন্টি এয়ারক্রাফট ব্যাটারি এদের দুটিকে গুলি করে ভূপাতিত করতে পারল। বাকি ৩টি নৌবাহিনীর বেজ, বিমানবন্দর ও রিফাইনারির কাছে তাদের বোমা ফেলে দিয়ে ফিরে গেল। ইতোমধ্যে এক রাতের অনিশ্চিত খবর এসে চট্টগ্রামে পৌঁছালো যে শত্রুরা কুতুবদিয়া দ্বীপে অবতরণ করছে। চট্টগ্রাম বেজের কমোডর ইনচার্জ এই অবতরণের সত্যতা যাচাই করতে কুমিল্লা, রাজশাহী ও বালাঘাটকে পাঠানো সুবিবেচনাপূর্ণ মনে করলেন। কারণ তার মতে যুদ্ধ যখন দ্বারপ্রান্তে তখন নৌযানগুলোকে লুকিয়ে রাখার কোনো মানে হয় না। রাজশাহী যখন প্রাপ্ত তথ্য অনুযায়ী অবতরণের এলাকায় গিয়ে পৌঁছালো, এটি শত্রুর ফৌজের কোনো লক্ষণ খুঁজে পেল না। যদিও পরে এটি শত্রুর ৪টি হান্টার দ্বারা আক্রান্ত হয়। নৌযানটি এর ৪০/৬০ বন্দুক দিয়ে তাদের তাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে গিয়ে নিজেই সরাসরি ৬টি আঘাত পায়। এর ইঞ্জিনে আগুন ধরে যায় আর মূল প্রকোষ্ঠে হুড়হুড় করে পানি ঢুকতে শুরু করে। আগুন আর পানি, যারা ঐতিহ্যগতভাবে একে অপরের শত্রু, এখন একজোট হয়ে এই দুর্ভাগা নৌযানটিকে ডুবানোর চেষ্টা করতে থাকে। কমান্ডিং অফিসার সহ নাবিকদের ৭জন সদস্য আহত হয়েছিল। তাদের একজন পরে মারা যায়। কিন্তু তারা এত সহজে নৌযানটি ডুবে যেতে দেয়নি। কেউ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল আর বাকিরা পানি ঢুকে পড়া আটকাচ্ছিল। সৌভাগ্যক্রমে নৌযানটি আগুনে জ্বলতে দেখে শত্রুর বিমান ফিরে যায়। নাবিকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে তারা নৌযানটিকে বাঁচাতে সক্ষম হয়। প্রায় আধা কিলোমিটার দূরে থাকা কুমিল্লা রাজশাহীর সাহায্যে এগিয়ে আসতে পারেনি, কারণ এটি নিজেও আক্রান্ত। এবার ৯টি বিমান দ্বারা পাইলটরা এই বেচারার উপর তাদের নিশানা অনুশীলন করছিল। যেমন করে একজন লাইটওয়েট মুষ্টিযোদ্ধা তার অসম প্রতিপক্ষের ক্রমাগত ঘুষি খেয়ে খেয়ে ঘুরে দাঁড়ায়, তেমনি কুমিল্লাও অবশেষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ালো। নাবিকরা আহত হওয়া সত্ত্বেও একে বাঁচিয়ে রাখতে যুদ্ধ চালিয়ে গেল, যতক্ষণ না এর জ্বালানি ট্যাঙ্কে আঘাত লেগে এর কার্যক্ষমতা সীমিত হয়ে যায়। কমান্ডিং অফিসার উপলব্ধি করতে পারলেন পরবর্তী কয়েক মুহূর্তের মধ্যে ৬০০ রাউন্ড গোলাবারুদে আগুন ধরে যাবে আর সবকিছু বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যাবে। তাই তিনি ২ জন অফিসার আর ২১ জন নাবিককে লাইফ জ্যাকেট পরে জাহাজ খালি করে দিতে বললেন। তিনি আর তার নাবিকরা সাগরে ঝাঁপ দিতেই বিশাল এক বিস্ফোরণে নৌযানটি খণ্ড বিখণ্ড হয়ে গেল। দ্রুতই এটি উল্টে গিয়ে ডুবে গেল। বালাঘাট, যেটি শত্রুর নজর এড়িয়ে গিয়েছিল, অবশেষে কুমিল্লার নাবিকদের উদ্ধার করে চট্টগ্রাম বেজে নিয়ে এলো। রাজশাহী আর কুমিল্লার বেঁচে যাওয়া নাবিকরা একবার ফিরে আসার পর পোতাশ্রয়ের বাইরে আর কোনো নৌযান পাঠানো হয়নি। না তো অবতরণ যাচাই করতে আর না তো এর চেয়ে মহৎ কিছু করতে। আসলে পাঠানোর যোগ্য আর কোনো নৌযানই ছিল না। খুলনা বেজ, যা আকারে ও গুরুত্বের দিক দিয়ে ছোট, অপেক্ষাকৃত কম শাস্তি পেল। এর ছিল একটি উপযুক্ত গানবোট, যশোর আর ৪টি উন্নয়নকৃত নৌযান। যুদ্ধের প্রথম দিন নৌযানগুলোর ২টি আকাশপথের আক্রমণে ধ্বংস হয় ও বাকি ৩টি নিকটবর্তী জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়। এটিই ছিল বাস্তবিক রূপে পূর্ব পাকিস্তানে নৌবাহিনীর জন্য যুদ্ধের সমাপ্তি। যুদ্ধের বাকি সময়টুকুতে নৌবাহিনী আর তার লোকবল সেনাবাহিনীর ফৌজের সাথে একজোট করে সমুদ্রতীরের প্রহরা ও পরবর্তীতে নগর-দুর্গ প্রতিরক্ষায় অংশ নিয়েছিল। কিছু নৌযান অভ্যন্তরীণ নৌপথে ফৌজদের পরিবহন করার কাজে সাহায্য করেছিল। আর এই ভূমিকায় তারা যুদ্ধের শেষ পর্যন্ত অটলভাবে কাজ করে গিয়েছিল। এভাবে যুদ্ধের শুরুর পর্যায়ে নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়ে যাওয়ায় পূর্ব পাকিস্তানের পরিণতি নির্ভর করছিল জেনারেল নিয়াজি ও তার ৪৫,০০০ সামরিক ও ৭৩,০০০ আধা সামরিক ফৌজের উপর। জেনারেলের নৈতিক মনোবল আর তার ফৌজের শারীরিক সাহস, এদেরকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতো।
যুদ্ধের শুরুর দিনগুলোতে সালিক জেনারেল নিয়াজিকে খুবই প্রফুল্ল মেজাজে দেখেছিলেন। তিনি নিয়মিত সকাল ৮:৩০-এ প্রাতকালীন বৈঠক ডাকতেন আর তার কাছে আসা যে কোনো অফিসারের সাথে উৎফুল্লভাবে সাক্ষাৎ করতেন। সালিক অবাক হয়ে দেখলেন তিনি এই সময় তার নিজ দায়িত্বের এলাকার চেয়ে পশ্চিম অংশের যুদ্ধের অগ্রগতির প্রতি বেশি আগ্রহ দেখাতেন। তিনি অপারেশনস রুমের একটি দেয়ালে পশ্চিম পাকিস্তান ফ্রন্টের একটি ১ ইঞ্চি মানচিত্র লাগিয়ে রেখেছিলেন। প্রতিদিন সকালে নিয়াজি আসার আগে একজন স্টাফ অফিসার এই মানচিত্রের ওপর জেনারেল হেডকোয়ার্টারের সর্বশেষ সংকেত অনুযায়ী যুদ্ধের চিত্র সযত্নে চিহ্নিত করে রাখতেন। মানচিত্রে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীকে যথাক্রমে লাল ও সবুজ পেন্সিল দিয়ে চিহ্নিত করা ছিল। পশ্চিম পাকিস্তানের মানচিত্রে আন্তর্জাতিক সীমারেখার কয়েক সেন্টিমিটার বাইরে ৩-৪টি সবুজ ফোঁটা ছিল। এটি শত্রুদের এলাকায় পাকিস্তানিদের ঢুকে পড়া নির্দেশ করত। যদিও সালিকের কাছে এটা খুব একটা চিত্তাকর্ষক মনে হতো না। বিশেষজ্ঞরা জোর দিতেন যে এগুলো বড় ধরনের অর্জন। ৪ ডিসেম্বর মধ্যাহ্নের দিকে যখন সালিক অপারেশন রুমে ঢুকলেন, দেখলেন সেখানে এই খুশির খবরে সবাই কলকল করছে। ঘটনাটি হলো অমৃতসরের পতন হয়েছে আর পাকিস্তানি ফৌজ পিরোজপুরের কাছাকাছি কোথাও পৌঁছে গিয়েছে। রিয়ার অ্যাডমিরাল শরীফ, যিনি কাছেই ছিলেন, বাস্তবধর্মী প্রশ্ন করলেন, খবরটি যদি সত্যিই হবে তাহলে ওরা জেনারেল হেডকোয়ার্টারে এমন সংকেত পাঠাচ্ছে না কেন? তাকে বলা হলো, আহা! তারা তাদের অর্জনগুলো থিতু না হওয়া পর্যন্ত লিখিতভাবে বা বেতার সম্প্রচারে নিজেদের ব্যস্ত করতে চায় না। এই খবরটা যখন জেনারেল নিয়াজের কুঠুরিতে গিয়ে পৌঁছালো, সালিক তার সাথেই ছিলেন। চেয়ারে বসে থেকেও তিনি কুস্তিগিরের মতো লাফঝাপ শুরু করলেন। সালিকের দিকে ঘুরে তিনি বললেন, তুমি সবসময় আমাকে পরামর্শ দাও যে আমি যেন অতি উচ্চাসা না করি। এই বলে যে আমি ভারতীয় এলাকায় যুদ্ধ টেনে নিয়ে যাব। এখন দেখো, আমি না পারি, আমার বড় ভাই পশ্চিম পাকিস্তান ঠিকই ভারতীয় এলাকায় যুদ্ধ টেনে নিয়ে গিয়েছে। তিনি তাড়াতাড়ি গভর্নরকে ফোন দিয়ে এই বিরাট অগ্রগতির খবরটি দিলেন। তিনি এমন নির্দেশও দিলেন এই তথ্য ফৌজদের কাছে প্রকাশ করে দিতে হবে, কারণ এটি তাদের মনোবল বাড়ানোর জন্য ভালো হবে। কিন্তু রিয়ার অ্যাডমিরাল শরীফ পরামর্শ দিলেন যে এর পূর্ণ সত্যতা আগে যাচাই করে নেওয়া উচিত। যে অফিসার এটি প্রথম শুনেছেন তার কাছ থেকে আমাকে এটি আবার যাচাই করতে বলা হলো। সালিক সেই অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বললেন যে পিএএফ প্রধান এয়ার মার্শাল রহিম সম্ভবত এই খবরটি ঢাকার পিএএফ বেজে পাঠিয়েছেন। আমি যখন বেজে ফোন দিলাম তারা বিমান বাহিনী প্রধানের কাছ থেকে এমন কোনো খবর পাওয়ার কথা অস্বীকার করল। সালিক জিজ্ঞেস করলেন, কিন্তু আপনারা এই খবর তো শুনেছেন? হ্যাঁ। কোথা থেকে? ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার অপারেশনস রুম থেকে। রাওয়ালপিন্ডিতেও টেলিফোন করা হলো, কিন্তু তারাও এই কাহিনী নিশ্চিত করতে ব্যর্থ হলো। শেষ পর্যন্ত বের হলো যে এই গুজবটি মিথ্যা। যে আশা এটি তৈরি করেছিল হঠাৎ করে তা নিরাশায় পরিণত হলো। পরদিন সকালে কোনো খুশির খবর এলো না। ২৪ ঘন্টা আগে সবুজ পিনগুলো পশ্চিম পাকিস্তানের সীমান্তে পাকিস্তানিদের অর্জনগুলো যেভাবে দেখাচ্ছিল সেখানেই রয়ে গেল। সালিকরা রেডিও পাকিস্তান ছেড়ে রেখে সবগুলো নিউজ বুলেটিন শুনল, কিন্তু তারা প্রতিরক্ষার শক্তি বৃদ্ধি ছাড়া আর কিছুই বলল না। ৬ ডিসেম্বরের মধ্যে জেনারেল নিয়াজি পশ্চিম পাকিস্তানের সীমান্ত ভেদ করার সব ধরনের আশা ছেড়ে দিলেন। এজন্য তিনি সকালের ব্রিফিংয়ে জেনারেল হেডকোয়ার্টার থেকে আসা সংকেতের ব্যাখ্যা পড়া ছেড়ে দিলেন আর দেয়াল থেকে পশ্চিম পাকিস্তানের মানচিত্রগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিলেন। তিনি পূর্ব পাকিস্তানে তার নিজের আশ্রয়স্থলে ঢুকে পড়লেন আর আরও মনোযোগ দিয়ে অপারেশনাল মানচিত্র নিয়ে পর্যালোচনা করতে থাকলেন। এখানে ফৌজের গতিবিধি নির্দেশ করা তীরচিহ্নগুলো পশ্চিম সীমান্তের পুঁচকে পিনগুলোর চেয়ে অনেক বেশি বড়। এই তীরচিহ্নগুলো সাধারণত শত্রুর অগ্রগতি আর পাকিস্তানিদের পিছু হটার পথগুলো নির্দেশ করত। প্রথম নগর দুর্গের পতন, ৯ ডিভিশন। ৯ ডিভিশন এলাকাটি ছিল নিখুঁতভাবে কাটা কেকের টুকরার মতো। উত্তর দিক দিয়ে গঙ্গা আর পূর্ব দিক দিয়ে মেঘনা দিয়ে কাটা ছিল। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের সাথে লাগোয়া এই অংশে ছিল খুলনা, যশোর, ঝিনাইদহ, বরিশাল ও ফরিদপুরের মতো গুরুত্বপূর্ণ কিছু শহর। ভারতের সাথে বিভাগীয় সীমান্ত ছিল ৬০০ কিলোমিটার দীর্ঘ, যা গঙ্গার দক্ষিণ তীর থেকে শুরু হয়ে বঙ্গোপসাগরে চলে গিয়েছিল। সীমান্তের ৫০ থেকে ৮০ কিলোমিটার দূর দিয়ে প্রায় সমান্তরালভাবে খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াকে সংযুক্ত করে একটি সড়ক গিয়েছিল। সীমান্ত থেকে আরও বয়ে চলছিল প্রায় ১ কিলোমিটার চওড়া মধুমতি নদী, যা জরুরি সময়ে একটি ভালো প্রতিরক্ষা সীমানা হিসেবে কাজে লাগতে পারে। এলাকার বাকি অংশ ছিল অপেক্ষাকৃত শুকনো, যার ফলে ফৌজ, ট্রাক ও ট্যাঙ্কগুলো স্বচ্ছন্দে চলাফেরা করতে পারত।
উত্তর সীমান্তের প্রায় অর্ধেকটুকু রাজাপুর থেকে দর্শনা পর্যন্ত এর দায়িত্ব ব্রিগেডিয়ার মঞ্জুরের অধীনে ৫৭ ব্রিগেডের উপর ন্যস্ত ছিল, যার হেডকোয়ার্টার ছিল ঝিনাইদহে। আর জীবননগরের নিম্নসীমা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ ১০৭ ব্রিগেডের অধীনে ছিল, যার নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াত। ব্রিগেডের হেডকোয়ার্টারে যশোরে অবস্থিত ছিল। শান্তিপূর্ণ সময়ে ডিভিশনের হেডকোয়ার্টারও যশোর ছিল, কিন্তু যুদ্ধের প্রথম দিনই থেকে মাগুরায় সরিয়ে নেওয়া হয়, যা ছিল ঝিনাইদহ ও মধুমতির প্রায় মাঝামাঝি। কিছু ইপিসিএএফ সদস্য ও রাজাকার নিয়ে গড়ে তোলা একটি অ্যাডহক ব্রিগেডকে খুলনায় কেন্দ্রস্থিত করা হয়েছিল। অপারেশনাল পরিকল্পনা অনুযায়ী ফৌজের বেনাপোল দর্শনা রাজাপুর সীমান্তরেখা বরাবর শত্রুদের দেরি করানোর কথা। তারপর হাতে সময় বাঁচিয়ে এলাকার দুই নগর দুর্গ যশোর ও ঝিনাইদহের দিকে পিছু হটার কথা। হিসাব করা হয়েছিল যে শত্রুরা এই নগর দুর্গগুলোর একটি অথবা উভয়ই নিষ্ক্রিয় না করা পর্যন্ত তাদের ঘাড় খুব বেশি দূরে বাড়ানোর ঝুঁকি নিবে না। শত্রুরা যদি সেগুলো অবরোধ করতে চায়, তাদেরকে প্রতিটি নগর দুর্গের জন্য একটি ডিভিশন নিযুক্ত করতে হবে, যার ফলে তাদের কাছে সাফল্য অর্জনের জন্য যথেষ্ট ফৌজ অবশিষ্ট থাকবে না। এটাও হিসাব করেছিল শত্রুরা তিনটি প্রধান পথের যে কোনো একটি ব্যবহার করতে পারে: কলকাতা বেনাপোল যশোর, বা কৃষ্ণগড় দর্শনা চুয়াডাঙ্গা, অথবা মুর্শিদাবাদ রাজাপুর কুষ্টিয়া। প্রতিটি পথই ডিভিশনাল বাহিনীকে নিয়ে আসতে পারে, তবে এদের মধ্যে সবচেয়ে ভালো ও সংক্ষিপ্ত ছিল বেনাপোল পথ। অতএব এটিই ছিল সবচেয়ে সম্ভাব্য প্রবেশ পথ। আর বলা হয়, বিজ্ঞ শত্রু কখনো সবচেয়ে সম্ভাব্য রাস্তা অনুসরণ করে না, সে সেখানেই আঘাত করে যেখানে সে সবচেয়ে কম প্রত্যাশিত। ভারতের তিনটি পথের কোনোটি ব্যবহার করল না। তারা বরং সিদ্ধান্ত নিল সীমান্তের এপারে আমাদের দিকে যেসব অস্থায়ী ঘাঁটি তারা গড়ে তুলেছিল সেগুলোর ফায়দা লুটবে। এই অস্থায়ী ঘাঁটিগুলোর মধ্যে একটি, যা আগেই বলা হয়েছে, গরিবপুরে অবস্থিত, যেখানে ২১ নভেম্বর থেকে শত্রু বাহিনীকে ঘেরাও করে রেখেছিল। আরেকটি অস্থায়ী ঘাঁটি নভেম্বরের শেষ দিকে গড়ে তোলা হয়েছিল। এটি ছিল দর্শনার কাছে, দুই ব্রিগেড জেলার মধ্যবর্তী সীমান্তের কাছাকাছি। প্রথমটি ১০৭ ব্রিগেড এলাকায় আর দ্বিতীয়টি ৫৭ ব্রিগেড এলাকায়। গরিবপুরের অস্থায়ী ঘাঁটিটি ছিল প্রায় ১৫০ কিলোমিটার আয়তনের, যশোর ক্যান্টনমেন্ট থেকে নাগ বরাবর মোটে ১১ কিলোমিটার দূরে। নভেম্বর থেকে শত্রুদের বন্দুক ছাড়া ছাড়াভাবে ক্যান্টনমেন্ট ও এয়ারফিল্ড এলাকায় গোলাবর্ষণ করছিল। যুদ্ধ শুরু হয়ে যাবার পর তারা গোলাবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়ে বুরিন্দা, আট আর মোহাম্মদপুর দিয়ে ঘেরাও ভাঙার চেষ্টা করল। কিন্তু পাকিস্তানিদের ফৌজ তাদেরকে আটকে রাখল। ৬ পাঞ্জাব, ১২ পাঞ্জাব, ২১ পাঞ্জাব ও ২২ ফ্রন্টিয়ার ফোর্সের একটি কোম্পানি শত্রুদেরকে পুরো ৬০ ঘন্টা সফলভাবে আটকে রেখেছিল। যদিও এমনটা আশঙ্কা করা হচ্ছিল, শত্রু যদি সাফল্য অর্জন করতে পারে তাহলে সে সরাসরি যশোরে আঘাত হানবে। ব্রিগেড কমান্ডারকে তার ফৌজ সীমান্ত থেকে প্রত্যাহার করে এনে নগর দুর্গের প্রতিরক্ষা গড়ে তোলার জন্য কোনো সময় দেবে না। তার সবচেয়ে নিকটবর্তী ফৌজ ছিল বেনাপোল আর সবচেয়ে দূরবর্তী সাতক্ষীরা। ব্রিগেডিয়ার মোহাম্মদ হায়াত, যিনি ছিলেন পুরোদস্তুর পেশাদার, এই বিপদ দেখতে পেলেন আর জিওসির অনুমতি চাইলেন যেন তার ছড়িয়ে দেয়া আঙুলগুলো সময়মতো ভাঁজে এনে যশোরে মুঠি পাকাতে পারে। ৪৫ কিলোমিটার পেছনে বসে থাকা জেনারেল আনসারি এই অনুমতি প্রার্থনা নাকচ করে দিলেন। তিনি জেনারেল নিয়াজির নির্দেশের উদ্ধৃতি দিলেন যে সীমান্তে ৭৫% হতাহতের ঘটনা না ঘটা পর্যন্ত কোনো সেনা প্রত্যাহার করা চলবে না। ব্রিগেডিয়ার হায়াত উপলব্ধি করলেন, আফরাপথে গরিবপুর প্রতিরক্ষাকে প্রত্যাহার করতে চাইলে শত্রুদের সাথে যশোরে সাক্ষাৎ হওয়ার চেয়ে তাদেরকে খুলনার দিকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া ভালো। এজন্য তিনি গোলাবারুদের মজুদের একটি অংশ যশোর থেকে খুলনায় স্থানান্তর করার নির্দেশ দিলেন। তার সামনে মাগুরায় সরে যাওয়ার সুযোগও খোলা ছিল, যেখানে ডিভিশনাল হেডকোয়ার্টার অবস্থিত। সেখানে যুদ্ধ লড়ে দেরি করানোর পর তিনি মধুমতি নদীতে পিছু হটে এসে শত্রুর বিরুদ্ধে দীর্ঘায়িত প্রতিরোধ গড়ে তুলতে পারতেন। মাত্র কয়েক কিলোমিটার পিছনে ফরিদপুরে তার জন্য যথেষ্ট গোলাবারুদ ও খাবারের মজুদ পড়েছিল। ব্রিগেডিয়ার হায়াতের অফিসাররা আপত্তি তুলল যে মধুমতি প্রতিরক্ষা সীমানার কথা কোনো অপারেশনাল পরিকল্পনায় কখনোই উল্লেখ করা হয়নি। তারা বলল, তাদের কাছে অভেদ্য সীমানা হিসেবে যা নির্দেশ করা হয়েছে তাতে যশোর ঝিনাইদহ সড়ককে নির্দিষ্ট করা হয়েছে। জেনারেল নিয়াজির চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার বকর অবশ্য জোর দিয়ে বলেন, মধুমতি প্রতিরক্ষা সীমানা দিয়ে জেনারেল আনসারির সাথে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু একে অপারেশনাল পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়নি, যাতে অভেদ্য সীমানা এর ওপর থেকে বিশ্বাস দুর্বল না হয়ে আর অন্য প্রতিরক্ষাকারীরা পেছনে তাকানো না শুরু করে। পরিকল্পনায় থাকুক বা না থাকুক, ব্রিগেডিয়ার হায়াত এটি নাকচ করলেন আর তার খুলনার দিকে সরে যাওয়ার প্রাথমিক ধারণাতে স্থির থাকলেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এটি গোপন রাখলেন।
তিনি শুধু তার বিশ্বস্ত একজন কমান্ডিং অফিসারের সাথে এ নিয়ে আলোচনা করলেন। ৫ই ডিসেম্বর মধ্যাহ্নের দিকে তিনি তাকে প্রস্তুতে বলেন, ঘুমন্ত অবস্থায় ধরা পড়ো না। আমরা যদি যশোর ছাড়ি তো আমরা খুলনা যাব। এদিকে শত্রুরা ১২ পাঞ্জাব, ২১ পাঞ্জাব ও ২২ ফ্রন্টিয়ার ফোর্সের একটি কোম্পানিকে পিছু হটিয়ে তাদের গরিবপুর অস্থায়ী ঘাঁটির সীমা প্রায় ৩ কিলোমিটার বাড়িয়ে ফেলেছিল। এখন পাকিস্তানিদের নতুন প্রতিরক্ষা সীমানা ছিল কায়েমকোলা, সন্তোষনগর, অমৃতবাজার। কিন্তু নিয়ন্ত্রণের কলার তখনও শত্রুর ঘাড় জুড়ে ছিল। শত্রুরা ৬ ডিসেম্বর আফরা পথে ৯ ডিভিশনের ওপর তাদের পূর্ণ শক্তি চাপিয়ে দিল। সকালের চেষ্টা নিষ্ফল হলো, আর সকাল ১১টার দিকে দ্বিতীয় প্রচেষ্টাও একইভাবে অফলপ্রসূ হলো। মধ্যাহ্নভোজের পর তৃতীয় প্রচেষ্টা আংশিক সাফল্যের মুখ দেখল। তারা আফরা পথের ডান দিকে একটি প্লাটুনকে ছারখার করে দিল। এটি একটি ছোট ভাঙন ছিল, কিন্তু পূরণ করা গেল না, কারণ কোনো অতিরিক্ত বাহিনী ছিল না। ৮ পাঞ্জাবের সেকেন্ড ইন কমান্ড মেজর ইয়াহিয়া এই অগ্রগতির ব্যাপারে ব্রিগেড হেডকোয়ার্টারকে জানানো সমীচীন মনে করলেন। তিনি বার্তা পাঠালেন যে ফাঁকা অংশটি দিয়ে শত্রুর ট্যাঙ্ক আর সশস্ত্র সদস্যদের বহন করা বাহনগুলো ঝিনাইদহ যশোর সড়কের দিকে অবাধে ঢুকে পড়ছে। বিকাল ৩টার দিকে বার্তাটি ব্রিগেডিয়ার হায়াতের কাছে পৌঁছালো, যখন ২২ ফ্রন্টিয়ার ফোর্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামস তার সাথে ছিলেন। তিনি শামসকে নির্দেশ দিলেন যাতে তিনি তার ব্যাটালিয়নকে বেনাপোল যশোর সড়ক থেকে সরিয়ে এনে খুলনার দিকে ১৯ কিলোমিটার দূরে নগপাড়ায় নিয়ে যান। আর যশোর শহরের তেরাস্তার মোড়ে একটি কোম্পানি রেখে আসেন, যাতে অন্য ব্যাটালিয়নগুলো নিরাপদ যাত্রা নিশ্চিত করা যায়। এই অনুযায়ী সকল কমান্ডিং অফিসারকে নির্দেশ পৌঁছে দেয়া হলো। ৬ ডিসেম্বর বিকেল ৫টা ৩০ ব্রিগেড হেডকোয়ার্টার কোনো গোলাগুলি ছাড়াই নগর দুর্গটি খালি করে যশোর ছেড়ে গেল। এমনকি তারা তাদের গোলাবারুদ ভরা ভান্ডারও ধ্বংস করে গেল না। অবশ্য শত্রুরা, যারা যশোরের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের অনুমান করেছিল, পরদিন সকাল ১১টা পর্যন্ত তা দখল করেনি। এমনকি যশোর পতনের ২ দিন পরেও ইস্টার্ন কমান্ড দাবি করে যাচ্ছিল যে সেখানে প্রচণ্ড যুদ্ধ চলছে। এদিকে বহু বিদেশি সংবাদ প্রতিনিধি যারা ভারতীয় ফৌজের সাথে যশোরে প্রবেশ করেছিল, তারা ঢাকায় এসে পৌঁছালে পাকিস্তানিদের এই অবাস্তব দাবি নিয়ে টিটকারি করতে থাকল। তারা বলল তারা বলল তারা আমাদের ব্রিগেড কমান্ডারের শূন্য তাঁবু দেখেছে, যেখানে তারা আধপোড়া সিগারেট পড়েছিল। যেমনটা দেখেছে পাকিস্তানিদের খালি করে যাওয়া ব্রিগেড হেডকোয়ার্টার, যেখানে দপ্তরিরা টাইপরাইটার থেকে কাগজগুলো খুলে রাখারও সময় পায়নি। ৬ ডিসেম্বর সন্ধ্যার পর পর্যন্ত অনেক অফিসার যশোর ঝিনাইদহ সড়কের সাথে সাথে যশোর মাগুরা সড়ক ব্যবহার করছিলেন। তারা ব্রিগেড প্রত্যাহারের এই সম্ভাব্য পথগুলোতে শত্রুর উপস্থিতির কোনো লক্ষণ খুঁজে পাননি। বাস্তবে লেফটেন্যান্ট কর্নেল এহসান দেখলেন মাগুরা সড়কের একটি ঘাটে আমাদের সামরিক পুলিশকে নিযুক্ত করা হয়েছে, যাতে সরে আসা বাহিনীকে মাগুরার দিকে পথ দেখিয়ে দিতে পারে। একইভাবে পাকিস্তানিদের সরবরাহ ও পরিবহনের বাহনগুলো শত্রুর কোনো রকম বাধা ছাড়াই ঝিনাইদহ সড়কে মুক্তভাবে চলাচল করছিল। এতে শুধু এটাই প্রমাণিত হয়, ব্রিগেডিয়ার হায়াত এই পথ দুটোর যে কোনোটি ব্যবহার করে তারা ব্রিগেডকে মাগুরায় সরিয়ে নিতে পারতেন। ৬ ও ৭ ডিসেম্বরের মধ্যবর্তী রাতটি ১০৭ ব্রিগেডের অধীন ফৌজের জন্য খুবই ব্যস্ততাপূর্ণ। যেখানে যশোর নগর দুর্গের আশ্রয়ে সরে যাবার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি ছিল, সেখানে এখন তাদেরকে নবপাড়ার দিকে যাত্রা করার নির্দেশ দেয়া হয়েছে, যে গন্তব্যটি তারা আগে কখনো দেখেনি বা এ নিয়ে আলোচনাও করেনি। তারা খুবই দ্বিধাগ্রস্ত হয়ে সরে আসছিল। আর তেরাস্তার মোড়ের কোম্পানি কমান্ডার পরে সালিককে বলেছিলেন যানজট এড়িয়ে যানবাহনগুলোকে খুলনার দিকে পাঠানো যথেষ্ট ঝক্কির কাজ ছিল। মধ্যরাতের দিকে একটি অ্যাম্বুলেন্সকে নবপাড়ার বদলে গরিবপুরের দিকে ছুটে যেতে দেখা গেল। একজন অফিসার বাহনটি থামিয়ে চিৎকার করে চালককে বললেন, এই বেটা গাধা, জানিস না খুলনা কোন দিক দিয়ে যায়? তুই তো উল্টো পথে যাচ্ছিস। সে সবিনয়ে বলল, জি স্যার, আমি খুলনা রাস্তা চিনি, কিন্তু আমি গরিবপুরে একজন আহত সৈনিককে কথা দিয়েছি, তাকে দ্বিতীয়বার এসে তুলে নিয়ে যাব। সে আমার অপেক্ষায় থাকবে। ১০৭ ব্রিগেড এক লাফেই ২০ মাইলস্টোনের কাছে নবপাড়ায় পৌঁছাতে পারেনি। তখনও পাকিস্তানে মুদ্রার নোট ছাড়া আর কিছুতে মেট্রিক পদ্ধতি চালু হয়নি। তারা প্রথমে ৩০ মাইলস্টোন, এরপর ২৫ মাইলস্টোনে থেমেছিল। কিন্তু নতুন পরিবেশে বিহ্বল হয়ে পড়া ফৌজরা অস্থায়ী প্রতিরক্ষা নিয়ে বসে থাকেনি। ১০ ডিসেম্বর এই পথে তারা প্রথম যুদ্ধ লড়ল ২০ মাইলস্টোনে। আর ১১ই ডিসেম্বর মাইলস্টোনের দৌলতপুরের দিকে সরে গেল। তারা ১৬ ডিসেম্বর খুলনায় সরেই যাচ্ছিল, কিন্তু তখন ঢাকার যুদ্ধ শেষ হয়ে গেল। ব্রিগেডিয়ার হায়াতের কাছে যুদ্ধবিরতি নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছিল, যিনি তার নিজস্ব যুদ্ধ লড়ার জন্য সমস্ত কৃতিত্বের দাবি রাখেন। খুলনার অ্যাডহক ব্রিগেডকে কখনোই পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। আসলে যশোর নগর দুর্গের পতনের পর তারা খুলনা ধরে রাখতে আত্মবিশ্বাসী ছিল না। তারা ৬ বা ৭ ডিসেম্বরের রাতগুলোতে যা পাওয়া যায় এমন সব ধরনের পরিবহন ব্যবস্থা করে ঢাকার পথে রওনা দিয়েছিল।
খুলনা নৌঘাঁটির দায়িত্বপ্রাপ্ত কমান্ডার গুলজেরিনও সুযোগের অপেক্ষায় বসে না থেকে গানবোট নিয়ে সমুদ্রপথে পালিয়ে যান। ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার কমান্ডার গুলজেরিন বা খুলনা ফৌজের প্রস্থানের ব্যাপারে সেদিন কিছুই জানতে পারেনি। তারা তখনও খুলনা গ্যারিসনের দীর্ঘ জীবনের অবাস্তব কল্পনা করে যাচ্ছিল, যেখানে তারা জানত তাদের কাছে পিছু হটে আসা ১০৭ ব্রিগেডের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ ছিল না। তারা হেলিকপ্টার ভর্তি দামি গোলাবারুদ পাঠালো, যেগুলো সেনাবাহিনীর এভিয়েশনের সাহসী পাইলটরা রাতের বেলা বিরাট ঝুঁকি নিয়ে খুলনায় নিয়ে গেল। কিন্তু সবই শুধু পণ্ডশ্রম হলো। ৫৭ ব্রিগেড, যারা ৪ ভারতীয় মাউন্টেন ডিভিশনের মুখোমুখি হয়েছিল। এই ব্রিগেডে ছিল ১৯ বালুচ, ১৮ পাঞ্জাব, ১২ পাঞ্জাবের একটি কোম্পানি, আর ৫০ পাঞ্জাবের ২টি কোম্পানি। পাশাপাশি ছিল আর্টিলারির একটি রেজিমেন্ট ও M-24 ট্যাঙ্কের একটি স্কোয়াড্রন। ব্রিগেডিয়ার মঞ্জুর, যিনি একটু মেজাজি কমান্ডার, তার হেডকোয়ার্টার অর্থাৎ ঝিনাইদহে আরাম করছিলেন। এ সময় তিনি জানতে পারেন শত্রু জীবননগর এলাকায় তাদের আক্রমণের পদভূমি বাড়াতে প্রবল চাপ দিচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সীমান্ত শহর দর্শনা হুমকির মুখে পড়েছে। তিনি উপলব্ধি করতে পারলেন দর্শনা যদি পতন হয় তো গভর্নর AM মালিকের নিজের শহর চুয়াডাঙ্গা প্রতিরক্ষার ঢাল থেকে বঞ্চিত হবে। শত্রুরা তখন বিনা বাধায় ঝিনাইদহ বা কুষ্টিয়ার দিকে ছুটে যেতে পারবে। এজন্য তিনি ওই এলাকায় নিজে গেলেন, যাতে সীমান্তে শত্রুদের যতটা সম্ভব দেরি করানো যায়। কিন্তু তার উপস্থিতি সত্ত্বেও যুদ্ধের উদ্বোধনী দিনেই দর্শনার পতন হয়। ব্রিগেডিয়ার মঞ্জুর সীমান্ত চৌকিগুলো থেকে তার ফৌজ সংগ্রহ করে শত্রুদের বরণ করার জন্য চুয়াডাঙ্গায় জড়ো করলেন। কিন্তু শত্রুর অগ্রগতি প্রকৃত পথ নিশ্চিত করা যাচ্ছিল না। তাদেরকে চুয়াডাঙ্গা সড়কে দেখা গেল না। সম্ভবত তারা ঝিনাইদহ যশোর সড়ককে পাশ কাটানোর জন্য কালীগণির দিকে এগিয়ে গিয়েছিল। আর অন্য কলামটির সাথে যোগ দিয়েছিল, যারা আফরা পথে পাকিস্তানিদের নিরাপত্তা ভেঙে ঢুকে গিয়েছিল। এজন্য ৯ ডিভিশনের কর্নেল স্টাফ, কর্নেল আফ্রিদির অধীনে ৩৮ MM ও ৫০ পাঞ্জাব মাইনার্স নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হলো। আর একে শত্রুর গতিবিধি নিরীক্ষা করার জন্য কালীগণিতে নিযুক্ত করা হলো। আশ্চর্যজনকভাবে শত্রুরা কালীগণির দিকেও গেল না, বরং তারা মুক্তিবাহিনী, যারা এলাকার প্রতিটি ইঞ্চি সম্পর্কে জানত, তাদের দেখানো রাস্তায় গ্রামের মধ্য দিয়ে এগিয়ে গেল। আর চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়ককে পাশ কাটিয়ে সাধুহাটিতে গেল, যা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের প্রায় মাঝামাঝি অবস্থিত। ৪ বা ৫ ডিসেম্বর মধ্যরাতের মধ্যে একটি পদাতিক কোম্পানি ও একটি ট্যাঙ্কের বাহিনী এই স্থানে পৌঁছালো। কিন্তু পরদিন সকাল প্রায় ১০টা পর্যন্ত ব্রিগেডিয়ার মঞ্জুর তা আবিষ্কার করতে পারেননি। তিনি জানতে পারলেন যে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ আসার পথে কিছু প্রশাসনিক বাহন এসে রোডব্লকের সাথে ধাক্কা খেল। ব্রিগেডিয়ার মঞ্জুর আর চুয়াডাঙ্গায় তার সম্পূর্ণ বাহিনীর সামনে এখন ২টি পথ খোলা। প্রথম, তিনি দ্রুত রোডব্লক সরিয়ে তার ঝিনাইদহ নগরদুর্গ দখল করে থাকতে পারতেন। দ্বিতীয়ত, তিনি ডিভিশনের একটি শক্তিশালী স্থান চুয়াডাঙ্গায় অবস্থান করে শত্রুর জন্য দুশ্চিন্তার উৎস হিসেবে থাকতে পারতেন ও শত্রুকে পূর্ব দিকে সরে যাবার জন্য চাপ দিতে পারতেন। তিনি কোনোটাই করলেন না। এর বদলে তিনি সাধুহাটিতে একটি নিরুৎসাহী প্রচেষ্টা চালালেন। তিনি প্রথমে রোডব্লকের অস্তিত্ব নিশ্চিত করতে একজন অফিসারকে পাঠালেন। এরপর সেটি সরাতে একটি দুর্বল বিচ্ছিন্ন সেনাদল পাঠালেন। অবশেষে ৬ ডিসেম্বর তিনি মেজর জাহিদের অধীনে একটি প্লাটুনকে নির্দেশ দিলেন শত্রুকে দমন করার জন্য। কিন্তু দ্রুতই তা ফিরিয়ে নিলেন, যখন জানলেন শত্রুরা এর মধ্যেই সেখানে একটি ব্যাটালিয়ন ও ট্যাঙ্কের একটি স্কোয়াড্রন গড়ে তুলেছে। তিনি চিন্তা করে দেখলেন একটি পদাতিক প্লাটুনের জন্য এটি খুব বেশি গুরুদায়িত্ব হয়ে যায়। সাধুহাটি রোডব্লকের নিয়ন্ত্রণে যে ভারতীয় মেজর ছিলেন, তিনি পরবর্তীতে মেজর জাহিদের কাছে স্বীকার করেছিলেন প্রথম ২৪ ঘন্টার জন্য তার ২ পা ভয়ে কাঁপছিল, আর তিনি তার ঊর্ধ্বতনদের অভিশাপ দিচ্ছিলেন, যারা তাকে একটিমাত্র কোম্পানি দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ২ পাটি দাঁত চুয়াডাঙ্গা আর ঝিনাইদহ এর মধ্যে বসিয়ে দিয়েছে। ৬ ডিসেম্বর ৯ ডিভিশনের ২ ব্রিগেডের জন্য এক চরম দিন। এক সাব সেক্টরে ব্রিগেডিয়ার মঞ্জুর তার ঝিনাইদহ যাবার রাস্তা পরিষ্কার করা শেষ অংশটুকু হারিয়ে ফেললেন। ওদিকে ব্রিগেডিয়ার হায়াত যশোর খালি করে দিলেন। জিওসি, যিনি মাগুরায় বেশিরভাগ সময় নামাজের পার্টিতে বসে কাটাতেন, সন্ধ্যাবেলা মঞ্জুরের ব্রিগেড মেজরকে ফোন দিয়ে বললেন, জাফর, কি হচ্ছে? সে জবাব দিল, তেমন কিছু না। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের মাগুরায় ফিরে আসা উচিত। যশোরের এর মধ্যেই পতন হয়েছে। আফ্রিদিকেও ফিরে আসতে বলো। এখানে এখন ডিভিশনাল হেডকোয়ার্টার রক্ষা করার জন্য কিছুই নেই। কর্নেল আফ্রিদির বাহিনী ওই রাতে কালীগঞ্জি থেকে ঝিনাইদহ সরে এলো। আর পরদিন সকালে কোনোরকম যুদ্ধ ছাড়াই ঝিনাইদহ খালি করে দেয়া হলো। সকাল ১১টায় আমাদের শেষ বহনটি এই নগরদুর্গ ছেড়ে গেল। সন্ধ্যার পর শত্রুরা এটি দখল করে নিল। ইতিমধ্যে ব্রিগেডিয়ার মঞ্জুর তার ব্রিগেড নিয়ে কুষ্টিয়ার গঙ্গা অর্থাৎ পদ্মার উপর হার্ডিন সেতুর কাছে গেলেন। তিনি ৮ ডিসেম্বর দিনের শেষ আলোটুকু নিভে যাওয়ার মুহূর্ত পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছালেন।
আর তাড়াহুড়া করে তার ফৌজদের শহরের চারদিকে প্রতিরক্ষায় নিযুক্ত করলেন। ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার থেকে তাকে তার বাহিনী নিয়ে রেল লাইন ধরে ঝিনাইদহ বা মাগুরার দিকে সরে যেতে বলা হলো। কিন্তু তিনি দুটোতেই তার অপারগতা প্রকাশ করলেন। তিনি কুষ্টিয়াতে থাকাই পছন্দ করলেন। সেখানে ৮ বা ৯ ডিসেম্বরের রাতটা কাটালেন। পরদিন সকালে ঝিনাইদহের দিক থেকে তিনি শত্রুর আক্রমণে মুখোমুখি হলেন। মঞ্জুর শত্রুর মোকাবেলা করতে মেজর জাহিদের অধীনে ১৮ পাঞ্জাবের একটি কোম্পানি পাঠালেন। সাথে দিলেন মেজর শের-উর রেহমানের অধীনে ট্যাঙ্কের একটি আধা স্কোয়াড্রন। দুপুর ১টায় যুদ্ধ শুরু হয়ে প্রায় ৩ ঘণ্টা যাবৎ চলল। পুরো যুদ্ধের সময় এটিই ছিল এই ব্রিগেডের লড়া প্রথম ও শেষ যুদ্ধ। যুদ্ধের ফলাফল পাকিস্তানের পক্ষে গেল। মেজর জাহিদ ও মেজর শের-উর রহমান দুজনেই সিতারা-ই-জুরাত জিতেছিলেন, যেটি ছিল মিলিটারি ক্রসের সমমানের ঈপ্সিত বীরত্বসূচক পুরস্কার। শত্রুরা সরে গেল, পেছনে পড়ে রইল তাদের হতাহতরা। শত্রুদের লাশগুলো, যার মধ্যে এক ভারতীয় জেনারেলের ছেলের লাশও ছিল, হতভাগা শহরের উঁচু বেড়িবাঁধের ২ ঢালে আর ক্ষেতের মাঝে পড়ে রইল। তাদের মধ্যে কেউ কেউ আমাদের M24 ট্যাঙ্কের নিচে চাপা পড়েছিল। পরবর্তীতে শত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল। মৃতদেহ বিকৃত করার অভিযোগে মেজর শের ও মেজর জাহিদকে বন্দী করে নিয়ে তাদের উপর অত্যাচার করে। ব্রিগেডিয়ার মঞ্জুর কুষ্টিয়াকে যতটা নিরাপদ ভেবেছিলেন, দেখা গেল আসলে ততটা নয়। শত্রুর পালা এলে তাদের আর্টিলারি ও বিমান বাহিনী তার প্রতিরক্ষাকে এমনভাবে গড়িয়ে দিল যে তার কাছে জবাব দেওয়ার মতো আর কিছুই রইল না। নিহায়ের মতো তিনি অসহায়ভাবে হাতুড়ে প্রতিটি ঘা খেতে লাগলেন। এটি বুঝতে তার একদিনে বেশি সময় লাগল না। কুষ্টিয়া প্রতিরক্ষা করার মতো কোনো জায়গা না। কিন্তু তিনি আর কোথায় যাবেন? কাছেই ছিল হার্ডিন সেতু। এটি তাকে গঙ্গা পার করে ১৬ ডিভিশনে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এলাকায় নিয়ে যেতে পারত। হয়তো সেখানে গিয়ে তিনি ওই ডিভিশনে শক্তি যোগ করতে পারতেন। ব্রিগেডিয়ার মঞ্জুরের ব্রিগেড ১০ বা ১১ই ডিসেম্বর রাতে কুষ্টিয়া ছাড়ল। বাহন, অস্ত্রশস্ত্র আর সদস্যদের বেশিরভাগই নিরাপদে পার হয়ে ১১ ডিসেম্বর ১৬ ডিভিশন এলাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ১২ ডিসেম্বর সকালে ভারতীয় বিমান বাহিনী, যারা এতদিন সেতুটা বাদ রেখেছিল, হয়তো একে আস্ত দখল করার উদ্দেশ্যেই ১৭৯৫ মিটার সেতুর একটি স্প্যানে সরাসরি আঘাত হানল। এবার নদী পার হওয়াটা একটা বড় সমস্যা হয়ে গেল। অবস্থা আরও খারাপের দিকে নিতে কুষ্টিয়ার জনগণের দেশপ্রেমিক অংশ তাদের ঘরবাড়ি খালি করে সরে যাওয়া পাকিস্তানি ফৌজকে অনুসরণ করল। তারা মুক্তিবাহিনীর হাতে ভয়ঙ্করভাবে শেষ হয়ে যাবার আশঙ্কা করছিল। তার চেয়ে পাকিস্তানি ফৌজের সাথে এক নিয়তি মেনে নিয়েই তারা পছন্দ করল। এই নারী, পুরুষ ও শিশুরা, যাদের অনেকেই তাদের মূল্যবান সম্পদ সাথে নিয়ে যাচ্ছিল, তারা মেজর রাঠোরের অগ্নি পরীক্ষার ভার আরও বাড়িয়ে দিল। যাদেরকে তার ফেরি পারাপার করা লাগছিল, এদের প্রতি তিনি দায়িত্ববোধ নিয়ে অনেক ঋণী ছিলেন, যেমনটা ছিলেন ব্রিগেডের ফৌজের প্রতি। তাই তিনি সারাদিন ধরে তাদের নিরাপদে পার করে দেওয়ার জন্য পরিশ্রম করলেন। স্পষ্ট মনে পড়ে এক বৃদ্ধা মহিলার কথা, যিনি বাম হাতের নিচে তার সারা জীবনের সঞ্চয় বগল দাবা করে ডান হাত দিয়ে ফেরিতে বেয়ে ওঠার চেষ্টা করছিলেন। এক পাকিস্তানি সৈন্য তাকে সাহায্য করেছিল। তাকে দ্রুত নদীর ওপারে নিয়ে যাওয়া হয়েছিল। এটি ছিল ৯ ডিভিশনের জন্য ৫৭ ব্রিগেডের শেষ হবার চিহ্ন। এভাবে আমাদের ৯ ডিভিশন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। ১০৭ ব্রিগেডকে ধাওয়া করে খুলনায় নিয়ে যাওয়া হলো, আর ৫৭ ব্রিগেডকে ঠেলে গঙ্গার ওপারে পাঠিয়ে দেওয়া হলো। জেনারেল আনসারির কাছে যা বাকি ছিল তা হলো ৩৮ ফ্রন্টিয়ার ফোর্স আর ৫০ পাঞ্জাবের কিছু অংশ নিয়ে একটি দুর্বল বাহিনী। তাদেরকে প্রথমে মাগুরার কাছাকাছি, এরপর মধুমতি নদীর তীরবর্তী নিযুক্ত করা হলো। শত্রুরা তাদের অনুসরণ করেনি। তারা প্রথমে চেয়েছিল যাতে তীর থেকে আসা সকল হুমকি দূর করা যায়। আমাদের ৫৭ ব্রিগেডের গঙ্গা পার হয়ে যাবার ২ দিন পর ভারতীয় ফৌজ আমাদের মধুমতি প্রতিরক্ষার উপর হামলা করল। আমাদের ফৌজ মাটি আঁকড়ে দাঁড়িয়ে রইল। সামনের দিকে তাদেরকে ব্যস্ত রেখে শত্রুরা পার হবার জন্য সুবিধাজনক জায়গা খুঁজছিল। রাতের বেলা মুক্তিবাহিনী তাদের পথ দেখিয়ে প্রায় ৭ কিলোমিটার উজানের দিকে পার হওয়ার উপযুক্ত জায়গা দেখিয়ে দিল, যেখানে ভারতীয়রা নদীর উপর দিয়ে ঝুলন্ত সেতু ছুড়ে দিয়ে তীর থেকে আমাদের ফৌজের উপর হামলা করল। আঘাতে জর্জরিত ৩৮ ফ্রন্টিয়ার ফোর্স আর অনভিজ্ঞ ৫০ পাঞ্জাব বিচলিত হয়ে পড়ল। ১৫ ডিসেম্বর তাদেরকে মধুমতি থেকে প্রত্যাহার করে ফরিদপুরের পশ্চিমে পুনরায় নিযুক্ত করা হলো, যেটি ছিল জেনারেল আনসারির হেডকোয়ার্টারের নতুন অবস্থান। ১৬ ডিসেম্বর তখনও তাদের শত্রুর সাথে সাক্ষাৎ হয়নি, যখন ঢাকা থেকে যুদ্ধবিরতির আদেশ এসে তাদের কাছে পৌঁছায়।